টিনটা ন্যাবে পার্ট 2 ইংলিশে এসএলএসটি 2025 প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি 11-12 এর সিলেবাসের অন্তর্গত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা টিনটা ন্যাবে, যেখানে অলরেডি এটার উপরে আমি ইন্ট্রোডাক্টরি পার্ট এবং পোমের প্রথম অংশটা নিয়ে একটা ক্লাস করিয়েছি। যারা যারা পার্ট 1 এর সেই ভিডিওটি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধে হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। আর যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে দেবে। এছাড়াও ইংলিশ রিলেটেড কোনো কোয়ারি বা এসএলএসটি সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর টেক্সট বেসড ডিটেইলস নোট এবং গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ সহ মক টেস্ট সিরিজের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। নোটস অ্যান্ড মক টেস্ট সিরিজ আর চার্জেবল। এছাড়াও এই চ্যানেলে টেক্সট রিডিং এর পাশাপাশি টেক্সট এবং গ্রামারের উপরে মক টেস্ট ক্লাস হয়ে থাকে, তাই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, এর আগের ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট দেখেছিলাম এবং পোমের কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম পুরো কবিতাটিকে আমরা যদি কবির ভাবনা এবং অনুভূতির দিক থেকে বিভিন্নভাবে ভাবি তাহলে পুরো কবিতাটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। সেই অনুযায়ী এর আগে পর্যন্ত আমরা যেটুকু অংশ পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম 5 বছর পরে কবি আবার ওই একই জায়গাটাতে ফিরছেন এবং তার ফলে এত বছর পরে প্রকৃতির কাছে ফিরে আসার তার যে আনন্দ এবং প্রকৃতির সাথে তার পুরনো যে সম্পর্কের কথা তিনি সেটা স্মরণ করছিলেন এবং ওই যে পুরনো স্মৃতি আর প্রকৃতির সান্নিধ্যে কাটানো যে সময়ের কথা তিনি স্মরণ করছিলেন সেটা স্মরণ করে তিনি যথেষ্ট আনন্দিত হচ্ছিলেন, ভাববিহ্বল হয়ে পড়ছিলেন। ফিরে আসার আনন্দ এবং প্রকৃতির সাথে তার ওই যে পুরনো সম্পর্ক সেই সমস্ত কিছু স্মরণ করে তিনি বলেন যে শেষবার এই পরিবেশে তিনি 5 বছর আগে এসেছিলেন। 5 বছর হয়ে গেছে, 5টা গ্রীষ্ম পেরিয়ে গেছে, 5টা দীর্ঘ শীতকাল পেরিয়ে গেছে, যা বিশালভাবে তার দীর্ঘ মনে হয়েছিল। এবং এখন তিনি ফিরে এসেছেন, তিনি আবারও পাহাড় থেকে নেমে আসা নদী এবং স্রোতের সেই মৃদু শব্দ উপভোগ করতে পারেন। তিনি আবারও ওই উঁচু এবং চিত্তাকর্ষক পাহাড় দেখে অবাক হন। ওই দূরবর্তী অস্পৃশ্য পরিবেশের মধ্যে এই পাহাড়গুলির দৃশ্য তাকে চিন্তাশীল প্রতিফলিত মেজাজের করে তোলে। তিনি দেখতে পাচ্ছেন যে এই ল্যান্ডস্কেপ এবং ওই আকাশের নীরবতা যেন একসাথে সংযুক্ত হয়ে গিয়েছে। তিনি আরো বলেন যে তার আগের ওই ভ্রমণের মতো কিভাবে তিনি একটি ছায়াময় ডুমুর গাছের নিচে বসে উপত্যকার আশেপাশের কৃষিজমি দেখতে পারেন এবং সেই ডুমুর গাছের নিচে বসে তিনি কুটিরগুলো দেখতে পাচ্ছেন, চারপাশের বাগান দেখতে পাচ্ছেন, বাগানের মধ্যে অনেক গাছের ঝাঁক রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। তিনি আরো বলেন যে বছরের যে সময়টাই তিনি ওখানে আছেন সেই গ্রীষ্মকালের মাঝামাঝি সময়, তখনও গাছের ফলগুলো পাকেনি, বাগানগুলো তাই সম্পূর্ণ সবুজ এবং তার সেই সবুজ আশেপাশের গাছের সবুজের সাথে মিশে গেছে এবং তিনি যেখানে বসে রয়েছেন তার সেই দৃষ্টিকোণ থেকে ঝোপের যে রেখাগুলি তিনি দেখতে পাচ্ছেন তা ছোট এবং সেগুলোকে আলাদা করা যাচ্ছে না, যেন একসাথে মিশে রয়েছে ঝোপগুলো, কারণ এগুলো ইচ্ছাকৃতভাবে রোপণ করা সারি। এগুলো সেই গ্রামীণ মনোরম সম্পূর্ণ সবুজ গ্রামীণ খামারগুলির দৃশ্য। এবং তিনি আরও দেখতে পান পাশের উপত্যকা থেকে ধোঁয়ার কুণ্ডলী গাছগুলির মধ্য দিয়ে নিঃশব্দে ওপরের দিকে উঠে যাচ্ছে এবং এই যে নিঃশব্দে উঠে যাওয়া ধোঁয়ার কুণ্ডলী এটা যেন তাকে একটা অজানা বার্তা দিচ্ছে। তিনি কল্পনা করছেন এই ধোঁয়াটি ওই বনে নিশ্চয়ই কোনো সন্ন্যাসী বা কোনো গৃহহীন মানুষ ওই বনে গুহাতে বসবাস করছে, তার গুহা থেকে এই ধোঁয়াটা উদ্ভব হচ্ছে। সেই সন্ন্যাসী বনে একাকী সেই গুহায় বসবাস করছে এবং সেই সন্ন্যাসীর গুহার আগুন থেকেই এই ধোঁয়াটা নিশ্চয়ই আসছে, এটা তিনি কল্পনা করছেন। তাহলে এই স্তবকে আমরা দেখতে পেলাম যে তিনি ব্যক্ত করছেন প্রকৃতির কাছে এত সময় পরে ফিরে আসার তার যে আনন্দ এবং প্রকৃতির সাথে তার যে পুরনো সম্পর্ক, মানে 5 বছর আগের যে স্মৃতি, প্রকৃতির সাথে তার যে পুরনো সম্পর্ক এবং তার এই যে ফিরে আসার আগমনের যে আনন্দ, সেটাই তিনি এই স্তবকে বা এই ভাগে ব্যক্ত করেছেন। দ্বিতীয় ভাগে আমরা কি দেখতে পাবো বলেছিলাম যে দ্বিতীয় ভাগে আমরা দেখতে পাবো কবি এখানে প্রকৃতির সৌন্দর্যের স্মৃতি কিভাবে তাকে শান্ত করে সেটার বর্ণনা করবেন। তো চলো পার্ট 1 এর পর থেকে টেক্সট রিডিং শুরু করছি। These beauteous forms through a long absence have not been to me as is a landscape to a blind man's eye. These beauteous forms, এই সুন্দর রূপগুলি, কোন রূপগুলি? একটু আগে যেগুলো ব্যক্ত করেছিলাম সেই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলি, সেই ডুমুর গাছের নিচে বসে পাশের কৃষি জমি দেখা, কটেজ গ্রাউন্ড দেখা, তার যে বাগান দেখা, বাগানের সারি দেখা,
ফলে ভরে থাকা গাছগুলি দেখা, চারিদিকে যেন সবুজ, সেই নদীর জলরাশির মৃদুমন্দ শব্দ, সেই পাহাড়, সেই পাশের উপত্যকা থেকে উঠে আসা ধোঁয়ার কুণ্ডলী, এই যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, এগুলিকেই বলা হচ্ছে দিস বিউটিয়াস ফর্মস, এই সুন্দর রূপগুলি, মানে প্রকৃতির এই সুন্দর রূপগুলি। থ্রু আ লং অ্যাবসেন্স, দীর্ঘ অনুপস্থিতিতে, লং অ্যাবসেন্স দীর্ঘ অনুপস্থিতির মধ্য দিয়ে, হ্যাভ নট বিন টু মি, আমার কাছে ছিল না, অ্যাজ ইজ আ ল্যান্ডস্কেপ, মানে আমার কাছে ছিল না তেমন, যেমন আ ল্যান্ডস্কেপ একটা ভূদৃশ্য, টু আ ব্লাইন্ড ম্যানস আই, একটা অন্ধের চোখে। মানে ওই যে দীর্ঘ অনুপস্থিতিতে, মানে ওই 5 বছরের যে ওই যে টাইম গ্যাপ, ওই দীর্ঘ অনুপস্থিতিতে, কারণ সেই সময় আমিও আসতে পারিনি এই দৃশ্যের কাছে, এই দৃশ্যটাকেও আমি আমার চোখের সামনে সেখানে দেখতে পাইনি, দৃশ্যটাও আমার কাছে যায়নি, তাই বলা হয়েছে এই যে দীর্ঘ অনুপস্থিতিতে এই সুন্দর দৃশ্যগুলি বা প্রকৃতির এই সুন্দর রূপগুলি আমার কাছে অন্ধের চোখে যেমন দৃশ্যমান তেমন ছিল না, না বলেছে কিন্তু, তেমন ছিল বলেনি। মানে these beauteous forms have not been a blank to me as a landscape is to a blind man। তিনি বোঝাতে চাইছেন যে he was away but he remembered these things, he remembered these sights clearly, they were not forgotten by him even when he was away। তিনি দূরে ছিলেন এগুলোর থেকে, কিন্তু তবুও এই দৃশ্যগুলো তিনি ভুলে যাননি, এগুলো সবসময় তার দ্বারা মনে রাখা হয়েছে। ব্লাইন্ড ম্যানস আই মানে অন্ধের চোখ, অন্ধের চোখ মানে কি, সে দেখতে পায় না কিছু, কিন্তু কবি বলছেন আমি যদিও দূরে ছিলাম, আমি এগুলোকে দেখতে পাচ্ছিলাম না, তবুও কিন্তু আমার ক্ষেত্রে এগুলো ব্লাইন্ড ম্যানস আই ছিল না, মানে আমি যে এগুলো দেখতে পাচ্ছিলাম না তা নয়। তাহলে তিনি কি করে দেখতে পাচ্ছিলেন, এত দূরে ছিলেন? তিনি এগুলোকে সব সময় স্মরণ করেছিলেন, এই যে দৃশ্যগুলো, প্রকৃতির এই সৌন্দর্যগুলো তার কাছে ব্ল্যাঙ্ক ছিল না। এই দৃশ্যগুলো যেটা একটা অন্ধ মানুষের কাছে সবকিছুই কিন্তু ব্ল্যাঙ্ক, কিন্তু তার কাছে যদিও তিনি দূরে ছিলেন তবুও এই সমস্ত কিছু ব্ল্যাঙ্ক ছিল না, মানে তিনি তো চোখে দেখতে পাচ্ছিলেন না সেই সময়, কিন্তু তবুও এই জিনিসটা যেন তার মধ্যেই ছিল, প্রকৃতির এই দৃশ্যটা তিনি স্মরণ করছিলেন, তিনি একদমই ভোলেননি যদিও তিনি দূরে ছিলেন। বাট অফেন in lonely rooms and meet the dean, but often কিন্তু প্রায়শই, in lonely rooms একাকী নির্জন ঘরের মধ্যে, and meet the dean, meet মানে মাঝখানে, dean মানে লাউড নয়েজ বা chaos, তো বলা হচ্ছে কিন্তু প্রায়শই একাকী নির্জন ঘরের মধ্যে, and meet the dean এবং in the middle of noise and confusion মানে কোলাহলের মাঝখানে, of towns and cities, কোথায় না ওই শহরে, ওই শহরতলিতে, I have owed to them, owed মানে কি ঋণী হয়ে থাকা, become indebted, I have owed to them, them বলতে ওই যে বিউটিয়াস ফর্মস, প্রকৃতির ওই সৌন্দর্য, ওই দৃশ্য, ওগুলোর কথা বলা হচ্ছে যে আমি তাদের কাছে ঋণী, in hours of weariness ক্লান্তির ঘটনাগুলিতে, মানে ক্লান্ত পরিশ্রান্ত সময়ে, in hours of weariness মানে যখন প্রচুর পরিমাণে তিনি ক্লান্ত থাকতেন, পরিশ্রান্ত থাকতেন। সেনসেশনস সুইট, সেনসেশন সুইট মানে হচ্ছে প্লিজিং ইমোশন, সুখদায়ক স্মৃতি, মিষ্টি অনুভূতি, সুইট ফিজিক্যাল সেন্সেশনের কথা বলা হচ্ছে। তাহলে এই অংশটা দেখো, বাট অফেন ইন লোনলি রুমস অ্যান্ড মিট দ্য ডিন অফ টাউনস অ্যান্ড সিটিজ আই হ্যাভ ওড টু দেম, কিন্তু প্রায়শই যখন একাকী নির্জন ঘরে বা কোলাহলের মাঝখানে, কোথায় না ওই যে শহর এবং শহরতলির জীবনযাত্রায়, যখন আমি নির্জন একাকী একটা রুমে থাকতাম বা কোলাহল বা ক্যাওসের মাঝখানে থাকতাম, আই হ্যাভ ওড টু দেম আমি এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলির প্রতি ঋণী থাকতাম। কেন? কারণ দিস বিউটিয়াস ফর্ম স্টেড উইথ হিম ডিউরিং লোনলি অর নয়েজি টাইমস, এর ফলে তিনি কিন্তু এগুলো থেকে প্লেজার পেতেন, তাই তিনি বলছেন আমি ওগুলোর প্রতি ঋণী থাকতাম, কারণ সেগুলো আমার সঙ্গে থাকতো যখন একাকী আমি নির্জন ঘরে থাকতাম বা কোলাহলের মাঝখানে থাকতাম, ওই শহরের ক্লান্ত পরিশ্রান্ত জীবনে। সেনসেশন সুইট ফেল্ট ইন দ্য ব্লাড, তাহলে ওই যে প্লিজিং ইমোশন যেটা রক্তে অনুভূত হয়, ফেল্ট ইন ব্লাড রক্তে অনুভূত হয় বা রক্ত বরাবর অনুভূত হয়, অ্যান্ড ফেল্ট অ্যামাং দ্য হার্ট এবং হৃদয় বরাবর অনুভূত হয়, মানে রক্তে অনুভূত হয়, রক্ত গিয়ে আমার হৃদয়ে পৌঁছয়, রক্ত থেকে হৃদয়ে যেন পৌঁছে যায়। কোনটা? এই প্লিজিং ইমোশনটা। কোন প্লিজিং ইমোশনটা? সেই যে বিউটিয়াস ফর্ম, প্রকৃতির সেই সুন্দর দৃশ্য যেটা আমি স্মরণ করতাম, কোথায়? এই প্রকৃতি থেকে ফিরে গিয়ে সেই শহরতলির জীবনে যেটা ছিল ক্লান্তিকর,
যেটা ছিল কোলাহলপূর্ণ, সেখানে বসে নির্জন একাকী রুমে যখন আমি পরিশ্রান্ত ক্লান্ত থাকতাম, এই যে জিনিসটা প্রকৃতির এই রূপটা আমি মনে করতাম, তখন কি হতো, একটা প্লিজিং ইমোশন সেটা আমার ব্লাডে ফিল হতো, সেটা আমার হার্টে ফিল হতো, অ্যান্ড পাসিং ইভেন ইনটু মাই পিওরার মাইন্ড। মানে দ্য এফেক্ট অফ নেচার টাচেস বডি, ইমোশন অ্যান্ড সোল। তাই তিনি বলছেন যে প্রবেশ করে আরো আমার বিশুদ্ধ মনে, মানে এই বিউটিয়াস ফর্মস আর এক্সারসাইজিং দেয়ার ইনফ্লুয়েন্স ইভেন আপন হিজ সোল, পিওরার মাইন্ড, মানে মাইন্ড অফ পিউরিটি, শুদ্ধ মনে, উইথ ট্রাঙ্কুইল রেস্টোরেশন। ট্রাঙ্কুইল, ট্রাঙ্কুইল মানে হচ্ছে কাম এবং কোয়াইট বা শান্ত, প্রশান্ত, রেস্টোরেশন পুনরুদ্ধার, তাহলে উইথ ট্রাঙ্কুইল রেস্টোরেশন, প্রশান্ত পুনরুদ্ধারের সাথে। তাহলে প্রশান্ত পুনরুদ্ধারের সাথে এই যে বিউটিয়াস ফর্মস অফ নেচার কোথায় প্রবেশ করত, আমার ব্লাডে, দেন আমার হার্টে, তারপরে আমার পিওরার মাইন্ডে, মানে যেন আমার সোল, আমার আত্মাতে প্রবেশ করতো এরা। মানে তার উপরে প্রকৃতির যে চরম প্রভাব সেটা বোঝাতে তিনি এই কথাটা বলেছেন, যে সেই সময় ওই কোলাহলপূর্ণ ব্যস্ত ক্লান্তিময় জীবনে, শহরের ওই জীবনে, যখন তিনি একাকী নির্জন ঘরে বসে এই যে প্রকৃতির দৃশ্য এটা স্মরণ করতেন, সেই যে প্রাকৃতিক সৌন্দর্যটা তার রক্তে, তার হৃদয়ে, এমনকি তার যেন আত্মায় প্রবেশ করে যেত, কি নিয়ে, প্রশান্তি নিয়ে। এবং পুনরুদ্ধার কেন, কারণ আগের মতোই তার আবার ফিল হতো, তিনি প্রকৃতির সান্নিধ্যে যেমন ফিল করতেন সেই ফিলিংসটাই রেস্টোর হতো প্রকৃতির ওই দৃশ্যটা ভাবলে। ফিলিং টু অফ আনরিমেম্বার্ড প্লেজার, ফিলিং টু মানে আরো অনুভূত হয়, অনুভূতিও, অফ আনরিমেম্বার্ড প্লেজার, আনরিমেম্বার্ড অস্মরণীয়। তাহলে ওই প্লেজার মানে ওই আনন্দগুলো আনরিমেম্বার্ড কেন, কারণ সেই সমস্ত প্লেজারগুলো মানে ফিলিং অফ জয় দ্যাট ক্যানট বি রিকালেক্টেড, মানে সাটেল জয়েস হি ডিডন্ট কনসিয়াসলি রিকল বাট স্টিল সেভড হিম, হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন হিম। মানে সেই সমস্ত আনন্দগুলো তিনি সচেতনভাবে সেগুলোকে স্মরণ করতে পারছেন না, কিন্তু এখনো যেন সেই আনন্দগুলো তার মধ্যে একটা গভীর প্রভাব ফেলেছে। কারণ এই আনন্দগুলোর সময়টা কখন ছিল, অনেক আগে, তখন তিনি অনেকটা তরুণ ছিলেন। তাই তিনি বলছেন যে ওই জয়েসগুলো যেগুলো হি ডিডন্ট কনসিয়াসলি রিকল বাট স্টিল সেভড হিম, মানে ওই জিনিসগুলো তিনি ঠিকঠাকভাবে স্মরণও করতে পারছেন না, কিন্তু তবুও যতটুকুই তার প্রভাব সেটা কিন্তু এখন তার মধ্যে গভীর, সেটাই তিনি বলছেন। such perhaps as have no slight or trivial influence on that base portion of a good man's life, his little nameless unremembered acts of kindness and love. such এমন, perhaps সম্ভবত, as have no slight or trivial influence, as have no যেন নেই, স্লাইট মানে সামান্য, অর ট্রিভিয়াল অথবা তুচ্ছ, ইনফ্লুয়েন্স প্রভাব, অন দ্যাট বেস্ট পোর্শন সেই সেরা অংশের ওপর, অফ আ গুড ম্যানস লাইফ একটা ভালো মানুষের জীবনে, হিজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড তার ছোট্ট নামহীন অস্মরণীয় অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ ভালোবাসা এবং দয়ার কাজ। মানে ট্রু ভার্চু লাইজ ইন স্মল এভরিডে কাইন্ডনেস। তাহলে বলা হচ্ছে যে সেই সমস্ত দৃশ্যের প্রভাব একটা ভালো মানুষের জীবনের সেই সেরা অংশের ওপরে তুচ্ছ ছিল না, সামান্য ছিল না। হিজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস, হিজ লিটল তার ছোট্ট, নেমলেস নামহীন, আনরিমেম্বার্ড এখানে আনরিমেম্বার্ড হচ্ছে কাউন্টলেস, অসংখ্য, যদিও আনরিমেম্বার্ড মানে অস্মরণীয়, কিন্তু এখানে এটা কাউন্টলেস, অসংখ্য অর্থে প্রয়োগ হয়েছে। অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ মানে অসংখ্য, মানে কাউন্টলেস অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, অ্যাক্টস, ডিডস, অ্যাকশন, দয়া এবং ভালোবাসার কাজ। তাহলে আনরিমেম্বার্ড অ্যাক্টস বলতে গুড ডিডস ডান উইদাউট fanfare or even memory, মানে nature's influence may seem small but it encourages moral goodness, gentle and everyday virtue, মানে নেচার তার কর্মকাণ্ডকেও প্রভাবিত করেছিল, তাকে যেন দৈনন্দিন সৎ আচরণের কাজ এবং অন্যান্য মানুষের প্রতি যত্নশীল করে তুলেছিল। তাই তিনি বলেছেন এই জিনিসটার কোনো সামান্য বা তুচ্ছ প্রভাব কিন্তু ছিল না, তার প্রভাব এতটাই যে সেটা তাকে দৈনন্দিন জীবনে সৎ আচরণ করতে শিখিয়েছিল, মানুষের প্রতি আরও যত্নশীল হতে শিখিয়েছিল, মানুষের প্রতি আরও অনুভূতি প্রবণ হতে শিখিয়েছিল, সেই ডেপথে নিয়ে গিয়েছিল কে,
সেই নেচার, সেই ন্যাচারাল বিউটিয়াস ফর্ম। নর লেস কম নয়, আই ট্রাস্ট আমি বিশ্বাস করি, টু দেম বলতে সেই বিউটিয়াস ফর্মস অফ নেচার, আই মে হ্যাভ ওড অ্যানাদার গিফট of aspect more sublime, that blessed mood in which the burden of the mystery, in which the heavy and the weary weight of all this unintelligible world is lightened. তো কি বলা হচ্ছে, nor less I trust, এর থেকে কম নয় আমার বিশ্বাস, টু দেম তাদের কাছে, I may have owed another gift, আমার আরো একটা উপহার পাওয়া উচিত ছিল, of aspect more sublime, of aspect of more noble nature, আরো মহৎ দিক থেকে, সাবলাইম মানে লফটি, এলিভেটেড, হাই মানে মহৎ মহিমান্বিত, দ্যাট ব্লেসড মুড সেই ধন্য মেজাজ মানে স্টেট অফ ব্লেসিং মানে আ ট্রান্স লাইক স্টেট, আ ডিপ জয়ফুল স্পিরিচুয়াল স্টেট, আরো আনন্দপূর্ণ আরো আধ্যাত্মিক একটা মুড, ইন হুইচ যেখানে দ্য বার্ডেন মানে হচ্ছে বার্ডেন বোঝা, অফ দ্য মিস্ট্রি রহস্যের, of all these unintelligible world, in which যেখানে the heavy সেই ভারী and the weary weight এবং সেই ক্লান্তিকর বোঝা, কিসের না, of all these unintelligible world, of all these এই সমস্ত unintelligible world অবদ্ধ জগতের মানে a world we don't fully understand, এই জগৎকে তো আমরা পুরোপুরি বুঝতে পারি না, এই জগতের পুরো রহস্য এখনো আমরা মানবজাতি পুরোপুরিভাবে সলভ করে উঠতে পারিনি, তাই বলা হচ্ছে a world we don't fully understand, তাই unintelligible world is lightened, হালকা করা হয় বা হালকা হওয়া। তাহলে তিনি বলছেন আমার বিশ্বাস তাদের কাছে হয়তো আমার আরো একটা উপহার পাওয়া উচিত ছিল, আরো মহৎ দিক থেকে, সেই ধন্য মেজাজ যেখানে রহস্যের বোঝা, যেখানে এই সমস্ত অবদ্ধ জগতের ভারী ক্লান্তিকর বোঝা হালকা করা হয়, সেই মেজাজ, সেই ধন্য মেজাজ মানে the baffling problems of this mysterious world which is like a heavy weight on our mind, সেই রহস্যের বোঝা মানে প্রকৃতির ওই সৌন্দর্যটার রূপ স্মরণ করে তিনি এতটাই আনন্দ পান, প্রকৃতির ওই রূপ তার উপরে এতটাই গভীর প্রভাব ফেলে যে তিনি শুধুমাত্র ওই প্রভাবের দ্বারা আনন্দই পান না, তার দৈনন্দিন জীবনের আচরণও প্রভাবিত হয়, সেগুলি সৎ আচরণে পরিণত হয়, তিনি আরো যত্নশীল হয়ে উঠেছেন সেগুলোর ফলে, আরো আবেগপ্রবণ হয়ে উঠেছেন সেগুলোর ফলে, মানে তাকে সেগুলো আরো গভীরভাবে চিন্তা করতে, ব্যবহার করতে শিখিয়েছে, ভাবতে শিখিয়েছে, এবং এছাড়াও এই সমস্ত জিনিস, এই ন্যাচারাল বিউটি, এই প্রকৃতির সৌন্দর্য, এই দৃশ্য তাকে এই যে রহস্যময় জগতের বোঝা যেটা আমাদের মাইন্ডে আছে, মানে মিস্টেরিয়াস ওয়ার্ল্ড হুইচ ইজ লাইক হেভি ওয়েট অন আওয়ার মাইন্ড, এই জগতের বোঝা, এই ক্লান্তিকর বোঝা থেকেও তাকে যেন হালকা করে, মানে তার মাইন্ডে এই জগৎ সম্পর্কে, এই জগতের রহস্য সম্পর্কে ভাবতে গিয়ে যে বোঝাটা তৈরি হয়, সেই বোঝাটা থেকে তিনি নিষ্কৃতি পান প্রকৃতির ওই সুন্দর রূপটা দেখে, মানে প্রকৃতির ওই রূপটা তার মাইন্ডে চলা সেই সময় সমস্ত বোঝা বা ভারকে লাঘব করে দেয়, হালকা করে দেয়, একটা শান্তি দেয়। দ্যাট সেরেন সেই নির্মল অ্যান্ড ব্লেসড মুড সেই ধন্য মেজাজ, মানে তার মুডটাকে সেই সময় একদম ওই জায়গায় নিয়ে যায়, তাই তিনি বলেছেন ব্লেসড মুড ধন্য, মানে সেই সময় তিনি যদি ক্লান্ত পরিশ্রান্ত পৃথিবীর এই দৈনন্দিন জীবনে জর্জরিত পৃথিবীর এই রহস্যময় সমস্ত জিনিসের ভারে তার মাথা ভারাক্রান্ত, এই মুহূর্তগুলোতে তিনি ওই প্রকৃতির সেই প্রাকৃতিক সৌন্দর্যের যে প্রভাব সেটা যদি ফিল করেন, তাহলে তার মুডটা সেই সময় এই সমস্ত কিছুর প্রভাবে তার সেই মুডটা একদম ব্লেসড মুডে পরিণত হয়। তাই তিনি বলছেন এগুলোর পাশাপাশি আমার আরো একটা পাওয়া উচিত ছিল, মানে আমার এই যে ব্লেসিং, মানে নেচারের এই যে ব্লেসিং, ও যে আমার মুডটাকে এতটা প্রশান্তিময় করে তুলছে, এটাও আমার কিন্তু নেচার থেকে পাওয়া, যেটা আমার ভারাক্রান্ত ক্লান্তিকর মাইন্ডকে কিন্তু একদম হালকা করে দিচ্ছে। এই যে ব্লেসড মুডটা, এটাও আমি নেচারের কাছ থেকে কিন্তু পেয়েছি। That serene and blessed mood in which the affections gently lead us on until the breath of this corporeal frame, and even the motion of our human blood almost suspended, we are laid asleep in body and become a living soul. তো বলা হচ্ছে দ্যাট সেরেন সেই নির্মল অ্যান্ড ব্লেসড মুড সেই ধন্য মেজাজ, ইন হুইচ যেটাতে দ্য অ্যাফেকশন
জেন্টলি লিড আস অন। অ্যাফেকশন মানে সিম্প্যাথি, স্নেহ, কম্প্যাশন, জেন্টলি মৃদুভাবে বা আলতোভাবে, লিড আস আমাদেরকে গাইড করে, গাইড আস মানে পরিচালিত করে আমাদেরকে, আনটিল দ্য ব্রেথ অফ দিস কর্পোরিয়াল ফ্রেম, আনটিল যতক্ষণ না পর্যন্ত, দ্য ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস, অফ দিস কর্পোরিয়াল ফ্রেম, কর্পোরিয়াল ফ্রেম মানে হচ্ছে যে শারীরিক অস্তিত্ব, মানে আমাদের ফিজিক্যাল বডিকে বোঝানো হচ্ছে, কর্পোরিয়াল ফ্রেম বলতে আমাদের এই দেহকে বোঝানো হচ্ছে। অ্যান্ড ইভেন এবং এমনকি দ্য মোশন অফ আওয়ার হিউম্যান ব্লাড, আমাদের মানুষের এই রক্তের যে গতি, অলমোস্ট সাসপেন্ডেড, প্রায় সাসপেন্ডেড মানে স্টপড, বন্ধ হয়ে যাওয়া। উই আর লেইড অ্যাসলিপ, আমরা ঘুমিয়ে পড়ি, ইন বডি শরীরেই মানে দেহের মধ্যেই, মানে মারা গেলে সাসপেন্ডেড এই যে বন্ধ হয়ে যাওয়া, মারা যাওয়া, অ্যান্ড বিকাম আ লিভিং সোল এবং একটি জীবন্ত আত্মাতে পরিণত। তো কি বলছে দেখো, যে দ্যাট সেরেন অ্যান্ড ব্লেসড মুড, ওই ব্লেসড মুড মানে প্রকৃতির ওই সৌন্দর্যটা ভেবে যখন সেই মুডটা ব্লেসড হয়ে যায়, মানে ওই প্রকৃতির ব্লেসিংগুলো আমাদের মুডকে প্রভাবিত করে, আমরা একটা প্রশান্তি খুঁজে পাই সেই মুহূর্তে, দ্য অ্যাফেকশনস সেই স্নেহগুলি, সেই আবেগগুলি, জেন্টলি লিড আস অন আমাদেরকে মৃদুভাবে বা আলতোভাবে পরিচালিত করে, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য ব্রেথ অফ দিস কর্পোরিয়াল ফ্রেম আমাদের এই দেহের শ্বাস প্রশ্বাস, অ্যান্ড ইভেন দ্য মোশন অফ আওয়ার হিউম্যান ব্লাড এমনকি আমাদের রক্তের গতি অলমোস্ট সাসপেন্ডেড প্রায় বন্ধ হয়ে যায়। উই আর লেইড অ্যাসলিপ আমরা ঘুমিয়ে পড়ি, ইন বডি দেহের মধ্যে, অ্যান্ড বিকাম আ লিভিং সোল এবং একটা জ্যান্ত আত্মায় পরিণত হই। মানে বলতে চেয়েছেন যে এই প্রকৃতির সৌন্দর্যের কথা ভেবে যে আনন্দটা আমরা পাই, সেই রূপটা স্মরণ করে যে আনন্দটা আমরা পাই, তার ফলে যে ধন্য মেজাজ তৈরি হয়, যে মুডে চলে যাই, তখন সেই যে অ্যাফেকশন, সেই যে আবেগগুলো কি পথে চালিত করে আমাদেরকে, তখন সেই যে মুড, সেই যে অ্যাফেকশন, এটা যেন আমাদেরকে নিয়ে যায় কোন জায়গায় না, যতক্ষণ না এই দেহাকৃতির কাঠামোর নিঃশ্বাস এমনকি আমাদের মানব রক্তের গতি প্রায় স্থগিত হয়ে যায়, আমরা দেহেই ঘুমিয়ে পড়ি, জীবন্ত আত্মা হয়ে উঠি। মানে যখন আমাদের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় শরীরে, যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন কি হয়, আমরা মারা যাই। তো বলছে মৃত্যুর পরেই তো মানুষ আত্মা হিসেবে রূপান্তরিত হয়, এই দেহটা ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু প্রকৃতির ওই সৌন্দর্যটা উপভোগ করে সেটা এতটাই কাম, এতটাই সেরেন, সেটা এতটাই কবিকে প্রভাবিত করেছে যে সেই সৌন্দর্যটার দ্বারাই তিনি প্রভাবিত হয়ে সেই সময় তার সেই ব্লেসড মুডে, সেই অ্যাফেকশনগুলোতে তিনি এমন একটা পরিবেশে চলে যান যেখানে মনে হয় তিনি যেন এই কর্পোরিয়াল ফ্রেম ছেড়ে পুরোপুরি জীবন্ত আত্মা হয়ে উঠেছেন। তখনও তিনি কিন্তু বেঁচে আছেন, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা তাকে এমন একটা স্টেটে নিয়ে যায় যেখানে তার মনে হয় মৃত্যুর পরে মানুষ যেমন একটা আত্মা হয়ে ওঠে, তিনিও যেন এই সব কিছুর ওপরে উঠে সেই প্রশান্তিময় জায়গায় পৌঁছে গেছেন, যেন তিনি নিজের মধ্যেই ঘুমিয়ে পড়েছেন এবং একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছেন। তিনি কিন্তু মারা যাননি, যেটা মারা গেলে আমরা আত্মায় পরিণত হই। তাই তিনি এখানে বলেছেন লিভিং সোল, জীবন্ত আত্মা। সেই সময় তিনি মারা যাননি, কিন্তু এই যে ন্যাচারাল বিউটিটা তাকে এমন একটা স্টেটে নিয়ে গিয়েছে যেখানে তার এটাই মনে হয় যে মৃত্যুর পরে যেমন মানুষ আত্মায় পরিণত হয়, এখনো যেন তার সেরকমই ফিল হচ্ছে, তার যেন শ্বাস প্রশ্বাস বন্ধ, তার যেন রক্তের প্রবাহ বন্ধ, যেগুলো হলে আমরা চিরতরে ঘুমিয়ে পড়ি, সেগুলো যেন এখনই তিনি এই সব কিছুর ওপরে উঠে পড়েছেন। এখনই যেন তিনি এই যে ন্যাচারাল বিউটি, এটার যে উপভোগ, এটা করে তিনি এমন একটা স্টেটে পৌঁছেছেন যেখানে তিনি পুরোপুরি একটা লিভিং সোল হয়ে গিয়েছেন, যেন জীবন্ত আত্মা হয়ে গেছেন। তিনি তার দেহেই ঘুমিয়ে পড়েছেন, মানে তিনি আর এই জগতে নেই, নেচারের সাথে নিজেকে এতটাই একত্রিত তিনি করে নিয়েছেন, তিনি এই জগতের উপরে উঠে চলে গিয়েছেন জীবন্ত থেকেও। তাই লিভিং সোল, কারণ আমরা যখন বডিলেস স্পিরিটে পরিণত হই তখন আমরা স্পিরিচুয়ালি এক্সিস্ট করি, ফিজিক্যালি নয়। তো কবি এই মুহূর্তে সেই আনন্দটা উপভোগ করে এমন একটা স্টেটে চলে গেছেন যেন সেখানে তিনি নিজের স্পিরিচুয়াল এক্সিস্টেন্সটা ফিল করছেন, ফিজিক্যাল এক্সিস্টেন্সটা ফিলই করছেন না। কিন্তু তিনি সত্যিকারের তো মারা যাননি, কল্পনার দ্বারা তিনি ওই ফিজিক্যাল বডিটা ক্রস করে ওই স্পিরিচুয়াল এক্সিস্টেন্স ফিল করছেন। এত পরিমাণ নেচার তাকে প্রভাবিত করেছে, সেই পরিমাণ প্রশান্তি দিয়েছে, সেটাই তিনি এখানে বলছেন। While with an eye made quiet by the power of harmony and the deep power of joy we see into the life of things। তাহলে while যখন, with an eye চোখ দিয়ে, কোন চোখ দিয়ে, made quiet যেটা শান্ত, কিসের দ্বারা, by the power of harmony
সম্প্রীতির শক্তি দ্বারা, হারমনি মানে ইউনিটি মানে সম্প্রীতি, অ্যান্ড এবং দ্য ডিপ পাওয়ার অফ জয়, সেই আনন্দের গভীর শক্তি দ্বারা, মানে ওই যে প্রকৃতির দৃশ্য থেকে পাওয়া সুখের সাথে নিজের আনন্দের গভীর শক্তি দ্বারা, মানে নেচার ব্রিং পিস অ্যান্ড ডিপ হ্যাপিনেস, সেটাই ইন্ডিকেট করা হচ্ছে। তো নেচারের সেই পিস, সেই ডিপ হ্যাপিনেস, সেটা যেন কবিকে শান্ত করে, ফলে তিনি তার ওই কাম পারসেপশন মানে শান্ত চোখ দিয়ে কি দেখতে পান, ইনটু দ্য লাইফ অফ থিংস, জিনিসের জীবনের দিকে, মানে বলতে চাইছেন যে গেইন স্পিরিচুয়াল ইনসাইট ইনটু নেচার অ্যান্ড এক্সিস্টেন্স। আমরা জিনিসের জীবনের দিকে তাকাই, মানে প্রকৃতির ওই সৌন্দর্যটা, প্রাকৃতিক দৃশ্য থেকে পাওয়া সেই সুখের সাথে আনন্দের সংমিশ্রণের ফলে তার পারসেপশন এতটা শান্ত হয়েছে, তাই তিনি বলছেন যে আমি আমার শান্ত চোখ দিয়ে কি দেখতে পাই, জিনিসের জীবন, মানে ওই শান্ত ওই কাম পারসেপশন, ওটার ফলে তিনি একটা স্পিরিচুয়াল ইনসাইট লাভ করেছেন, একটা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি লাভ করেছেন, যেটার দ্বারা তিনি এই নেচার তার এক্সিস্টেন্সকে দেখতে পারে। মানে ন্যাচারাল পিস এবং হ্যাপিনেস তাকে এতটাই প্রভাবিত করেছে, তিনি এতটাই শান্ত হয়েছেন, তার পারসেপশন এতটা কাম হয়েছে, এতটা ডিপ হয়েছে যে তিনি সমস্ত কিছুর এক্সিস্টেন্স ফিল করতে পারছেন। এই যে ন্যাচারাল এক্সিস্টেন্স, নেচারের এই যে অস্তিত্ব তিনি ফিল করতে পারছেন, তাদের জীবন তিনি ফিল করতে পারছেন, এই পরিমাণ গভীরতায় গিয়েছে তার উপলব্ধি, তার পারসেপশন। তাই তিনি বলছেন যে যখন আমি আমার শান্ত চোখ দিয়ে, কিভাবে শান্ত হয়েছে সেই চোখ না, পাওয়ার অফ হারমনি অ্যান্ড দ্য ডিপ পাওয়ার অফ জয়, সম্প্রীতি এবং আনন্দের গভীর শক্তি দ্বারা যেই পারসেপশন আমার কোয়াইট হয়েছে, সেই পারসেপশনের থ্রু আমার স্পিরিচুয়াল গেইন হয়েছে, মানে আমি এখন ন্যাচারাল এক্সিস্টেন্স ফিল করতে পারি। সি ইনটু দ্য লাইফ অফ থিং, মানে তিনি বলতে চাইছেন উই আন্ডারস্ট্যান্ড দ্য ইনার সিগনিফিকেন্স অফ লাইফ, জীবনের যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা বুঝতে পেরেছি, এত পরিমাণ গভীরতায় নিয়ে গিয়েছে এই ন্যাচারাল পিস এবং হ্যাপিনেস। ইন দিস পিসফুল জয়ফুল স্টেট ব্রট বাই নেচার উই স্টপ বিং ডিস্ট্র্যাক্টেড বাই দ্য ফিজিক্যাল অ্যান্ড বিগিন টু পারসিভ ডিপার ট্রুথস, মানে এই অবস্থায়, মানে এই প্রকৃতির দৃশ্য স্মরণ করে আনন্দ লাভের অবস্থায় তিনি বলছেন যে তার এই অবস্থায় তার দৃষ্টি নীরব, শান্ত, শক্তিশালী হয়ে ওঠে এবং সমতা ও সুখের অনুভবের সাথে তিনি জীবনের অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন। তার ফলেই তো তিনি ন্যাচারাল এক্সিস্টেন্স ফিল করতে পেরেছিলেন, তার ফলেই তো তিনি এটা বলতে পেরেছেন সি ইনটু দ্য লাইফ অফ থিং। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে নেচারস মেমোরি ব্রিংস কমফোর্ট ডিউরিং হার্ডশিপ, কঠিন সময়েও প্রকৃতির যে স্মৃতি সেটা আমাদের কাছে আরাম বয়ে আনে। ইভেন হোয়েন অ্যাবসেন্ট, এমনকি যখন আমরা প্রকৃতির এই সান্নিধ্যে থাকি না, দ্য থট অফ নেচার হিলস, প্রকৃতির ওই চিন্তাটাই আমাদেরকে কিন্তু হিল, মানে আমাদেরকে সারিয়ে তোলে যে কোনো কিছু থেকে, ক্লান্তিকর, বিরক্তিকর, কোলাহলপূর্ণ জীবনের চাপ, মানসিক চাপ, এই সমস্ত কিছু থেকে হিল করে। নেচার শেপস আওয়ার মরালিটি অ্যান্ড কাইন্ডনেস, আমাদের নৈতিকতা, দয়ালুতাকে শেপ করে, গঠন করে। ইন আ হায়ার স্টেট নেচার গিভস স্পিরিচুয়াল ক্ল্যারিটি, এবং আরো বেশি নেচারের সাথে একত্রিত হতে পারলে বা নেচারের সাথে নিজেকে সংযুক্ত করতে পারলে আমরা আধ্যাত্মিক, আমরা স্পিরিচুয়াল ক্ল্যারিটি লাভ করি, যেটা কিনা হেল্পিং আস আন্ডারস্ট্যান্ড দ্য মিস্ট্রি অফ লাইফ, জীবনের সমস্ত রহস্য বুঝতে আমাদেরকে সাহায্য করে, আমাদের সামনে জীবনের সমস্ত রহস্য ভেদ করে দেয়। এটাই আমরা দেখতে পেলাম যে তিনি এই স্তবকে বা এই অংশে ব্যক্ত করেছেন। তারপরে দেখো, ইফ দিস বি বাট আ ভেইন বিলিভ ইয়েট ও how often in darkness and amid the many shapes of joyless delight, when the fruitful stare unprofitable and the fever of the world have hung upon the beatings of my heart, how often in spirit have I turned to thee, O Sylvian we, the wanderer through the woods, how often has my spirit turned to thee. If this, যদি এটা, be but a vain belief, be হয় but কিন্তু a vain belief,
ভেইন মানে ফিউটাইল, বিলিফ মানে ফেইথ বিশ্বাস বা আস্থা, ভেইন বিলিফ মানে নিষ্ফল আস্থা। তাহলে বলছে যদি এটা নিরর্থক বিশ্বাস হয়, মানে আমার বিশ্বাসটা যদি নিরর্থক হয়, ইয়েট তথাপি, ও হাউ অফেন তবুও কতবার, ইন ডার্কনেস অন্ধকারে, হেয়ার ডার্কনেস রেফার্স টু ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রাগল, আবেগগত এবং আধ্যাত্মিক যে সংঘর্ষ সেটাকে ডার্কনেস বলা হচ্ছে, ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল যে স্ট্রাগল সেটাকে ডার্কনেস বলা হচ্ছে। অ্যান্ড অ্যামিড দ্য মেনি শেপস অফ জয়লেস ডেলাইট, অ্যান্ড অ্যামিড এবং মাঝে, দ্য মেনি শেপস নানা রূপের, অফ জয়লেস ডেলাইট আনন্দহীন দিবালোকের। দেখো জয়লেস আবার ডেলাইট, ডেলাইট আছে কিন্তু তবুও জয়লেস। জয়লেস ডেলাইট কেন? কারণ এটা সাজেস্ট করছে সেই টাইম when even the brightness of the day brings no joy, মানে ডিপ্রেশন, মানে দিন রয়েছে, দিনের ব্রাইটনেসটাও কিন্তু সেই পরিমাণ আনন্দ এনে দিতে পারছে না, মানে ডিপ্রেস হয়ে রয়েছেন কবি। তাই বলছেন যে জয়লেস ডেলাইট মানে চিয়ারলেস লাইট অফ দ্য ডে, দিনের সেই আলো যেগুলো চিয়ারলেস উৎফুল্ল নয়, মানে ইন দ্য মিডস অফ জয়লেস অ্যান্ড ওয়ারি আওয়ার্স অফ ডেলাইট, আনন্দহীন ক্লান্তিকর সময়ে, দিনের সেই আনন্দহীন ক্লান্তিকর সময়ের মাঝে, হোয়েন দ্য ফ্রিটফুল স্টায়ার, স্টায়ার মানে নাড়া আলোড়িত করা, আর ফ্রিটফুল মানে বিরক্তিকর, ইরিটেটিং, ন্যাগিং কমোশন অর নয়েজ। তো বলছে হোয়েন দ্য রেস্টলেস নয়েজ, আনপ্রফিটেবল লাভজনক নয়, মিনিংলেস বিজনেস অফ লাইফ জীবনের সমস্ত অর্থহীন ব্যাপার সমূহ, অ্যান্ড দ্য ফিভার অফ দ্য ওয়ার্ল্ড মানে অ্যান্ড দ্য এক্সস্টিং পেস বা ফিভার অফ দ্য মডার্ন সোসাইটি। বলছে যখন উদ্বেগের আলোড়ন অলাভজনক এবং পৃথিবীর জ্বর আমার হৃদয়ের স্পন্দনের ওপর ঝুলে আছে, হ্যাভ হ্যাং আপন ঝুলে থাকা, ঝুলে আছে মানে হ্যাভ ওয়েড বোঝা হয়ে আছে, হেভিলি অন মি খুব ভারীভাবে আমার ওপরে, মানে দ্য বিটিং অফ দ্য হার্ট অ্যাফেক্টিং মাই ভেরি ইমোশন অ্যান্ড বিং, মানে দ্য stressful worldly experience have left him emotionally burdened, এই পৃথিবীর সেই স্ট্রেসফুল যে অভিজ্ঞতা যেটা তাকে আবেগগত দিক থেকে একটা বোঝায় নিয়ে গেছে, যেটা তাকে আবেগগত দিক থেকে পুরোপুরি ভারাক্রান্ত করে তুলেছে, এই পৃথিবীর এই যে স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স ইমোশনালি তাকে বার্ডেন্ড করে তুলেছে। হাউ অফেন কতবার, ইন স্পিরিট আত্মাতে, হ্যাভ আই টার্ন টু দি আমি তোমার দিকে ঘুরেছি, ও সিলভান উই, দেখো ডিরেক্ট উই কে অ্যাড্রেস করে দিয়েছেন এখানে তিনি, ও সিলভান উই। সিলভান, সিলভান মানে হচ্ছে উডেড, মানে ও ফরেস্টের রিভার উই, কারণ উই ইজ ওয়াইন্ডিং থ্রু দ্য ট্রিজ, ওয়ান্ডারার থ্রু দ্য উডস, তাই তিনি এখানে বলেছেন এই যে দাও ওয়ান্ডারার থ্রু দ্য উডস, যে তুমি ওয়ান্ডারার থ্রু দ্য উডস বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানো, মানে দ্য উই ইজ ওয়ান্ডারিং থ্রু দ্য ট্রিজ, তাই বলা হয়েছে সিলভান উই মানে উডেড উই। যেহেতু উই নদীটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, মানে জঙ্গলের ওই গাছগুলোকে উড বলা হচ্ছে, এবং তাই বলা হচ্ছে যে কাঠের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে তুমি প্রবাহিত হয়েছো, ও সিলভান উই। হাউ অফেন কতবার, হ্যাজ মাই স্পিরিট আমার আত্মা, টার্ন টু দি তোমার দিকে, টার্ন ঘুরেছে, ও সিলভান উই তুমি বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানো, কতবার আমার আত্মা তোমার দিকে ফিরেছে বা ঘুরেছে। তাহলে এখানে তিনি কি বলেছেন, if in my belief in the healing power of nature is just an illusion, still how often মানে তিনি কতবার স্বীকার করেছেন যে তার এই view of nature's spiritual benefit is only a comforting idea, but regardless it has helped him so often that it's real in its effect, মানে তিনি বলছেন যে আমার বিশ্বাস যদিও প্রকৃতির এই যে হিলিং পাওয়ারটা এটা শুধুমাত্র একটা ভ্রম ইলুশন, তবুও তিনি তার সেই সমস্ত কষ্টকর সময়গুলোতে কতবার তিনি এই প্রকৃতির এই দৃশ্যের প্রতি তার মনোনিবেশ করেছেন, মানে প্রকৃতির এই দিকে ঘুরেছেন, এবং এর ফলে প্রকৃতির এই যে স্পিরিচুয়াল বেনিফিট তাকে যে পরিমাণ আরাম দিয়েছে, যে পরিমাণ কমফোর্ট দিয়েছে, সেই নির্বিশেষে মানে তিনি বলেছেন যে তার বিশ্বাস প্রকৃতির এই যে হিলিং পাওয়ার যদিও এটা একটা ইলিউশন, এটা একটা কমফোর্টিং আইডিয়া শুধু, কিন্তু এতবারই তিনি এটা থেকে সেই পরিমাণ আনন্দ প্রশান্তি খুঁজে পেয়েছেন, এতবারই এটা তাকে হেল্প করেছে যে তার কাছে এটা যেন
বা এর ইফেক্টটা যেন একদমই রিয়েল। তাই তিনি বলছেন না, ও সিলভান উই, কতবারই না আমি তোমার দিকে ফিরেছি। উই এখানে কি? উই এখানে নেচার রিপ্রেজেন্ট করছে, নদীটা ন্যাচারাল অবজেক্ট। তাই তিনি বলেছেন যে আমি তোমার দিকে ফিরেছি ও সিলভান উই, মানে হাউ অফেন ইন মাই ইমাজিনেশন অর মেমরি আই হ্যাভ টার্ন টু দি, কতবার মানে অনেকবার। তাহলে এখানে ওয়ার্ডসওয়ার্থ রিফ্লেক্টস অন দ্য পাওয়ারফুল রেস্টোরেটিভ কানেকশন হি ফিলস উইথ দ্য নেচার। তিনি এখানে প্রকৃতির সাথে তার যে একটা পাওয়ারফুল রেস্টোরেটিভ কানেকশন, সেটার প্রতি রিফ্লেক্টিভ, চিন্তনশীল, সেটাই তিনি এখানে ব্যক্ত করেছেন। অ্যান্ড নাও, এবং এখন, উইথ গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশড থট। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, যে তিনি কিভাবে প্রকৃতি থেকে সেই হিলিং পাওয়ারটা পেতেন, প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির সাথে তার যে সম্পর্ক সেটা তিনি তুলে ধরেছিলেন, কিভাবে প্রকৃতি থেকে সেই হিলিং পাওয়ারটা পেতেন। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখন তিনি যা ফিল করছেন সেইটা বলছেন। মানে এর আগে পর্যন্ত তিনি অতীতে, মানে 5 বছর আগে তিনি এখানে যা যা কিছু লাভ করেছেন সেই সমস্ত কিছু ব্যক্ত করছিলেন। এখন 5 বছর পরের ফিলিংসগুলো তিনি ব্যক্ত করছেন। 5 বছর পরে কি কি চেঞ্জেস এসেছে, কতখানি ডেপথ বেড়েছে, সেইগুলো নিয়ে তিনি এখানে শুরু করছেন। অ্যান্ড নাও উইথ গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশড থট, এবং এখন উইথ গ্লিমস ঝলক অফ হাফ এক্সটিংগুইশড থটস, অর্ধ নিভে যাওয়া চিন্তার। দেখো হাফ এক্সটিংগুইশড থট, এটা কিন্তু এখানে মেটাফোর। দ্য মেটাফোর অফ হাফ এক্সটিংগুইশড থট, ইট সাজেস্ট দ্য ডিম মেমোরিজ অফ আর্লিয়ার ভিজিটস টু দ্য ল্যান্ডস্কেপ। হাফ এক্সটিংগুইশড, অর্ধ নিভে যাওয়া। কেন অর্ধ নিভে যাওয়া? কারণ অনেকদিন আগে তিনি এসেছিলেন, আর্লিয়ার ভিজিট, সেই থটগুলো ছিল আর্লিয়ার ভিজিটের, এখন সেগুলো তাই হাফ এক্সটিংগুইশড। তাই দ্য মেটাফোর অফ হাফ এক্সটিংগুইশড থট সাজেস্ট দ্য ডিম মেমোরিজ of earlier visit to the landscape, মানে they are not fully vivid but not entirely lost either, পুরোপুরি ভাবে প্রাণবন্তও নয়, আবার পুরোপুরি ভাবে সেই মেমোরিগুলো হারিয়েও যায়নি। with many recognitions dim and faint and somewhat of a sad perplexity, the picture of the mind revives again, while here I stand not only with the sense of present pleasure but with pleasing thoughts that in this moment there is life and food for future years. তাহলে এখানে তিনি কি বলছেন, যে with many recognitions dim and faint, মানে aspects of past, অনেক স্বীকৃতি যেগুলো dim and faint, ডিম মানে আবছা এবং ফেইন্ট মানে অস্পষ্ট, দুর্বল, ক্ষীণ, অনুজ্জ্বল। মানে এখানে বুঝতে পারছি দিস লাইনস কন্টিনিউজ দ্য আইডিয়া অফ partial memory. He sees familiar things but his memory isn't sharp. তাই তো তিনি আগের স্মৃতিগুলোই মনে করছিলেন, কিন্তু সেই মেমোরিগুলো তার কাছে শার্প নয়, সেই জিনিসগুলো শার্প নয়, ডিম হয়ে আসছে, আবছা হয়ে আসছে, ফেইন্ট, দুর্বল হয়ে আসছে। দে আর নট ভিভিড, আবার কি দে আর নট এন্টায়ারলি লস্ট, পুরোপুরি ভাবে সেগুলো আবার হারিয়েও যায়নি। অ্যান্ড সামহোয়াট অফ আ স্যাড পারপ্লেক্সিটি, বিভ্রান্তিকর, অ্যান্ড সামহোয়াট এবং আরো কিছুটা, অফ আ স্যাড, একটা দুঃখজনক, পারপ্লেক্সিটি, বিভ্রান্তিকর অবস্থার সাথে, মানে অ্যান্ড আই ফিল আ কাইন্ড অফ কনফিউজড স্যাডনেস। কবি এটা বোঝাতে চেয়েছেন, দ্য সিনারি ডাজ নট নাও অ্যাপেল টু হিজ সেন্সেস অ্যাজ ইট ডিড 5 years ago. তিনি নিজের মধ্যে একটা কনফিউজড স্যাডনেস অনুভব করছেন। কারণ কি? কারণ ওই দৃশ্যটা তার সেন্সের কাছে এখন আর সেই পরিমাণ অ্যাপিল নিয়ে আসছে না যতটা 5 বছর আগে ছিল। এখানে কিঞ্চিত একটা মেলানকলি এবং একটা কনফিউশন লাইক স্টেট তৈরি করা হয়েছে, ডিউ টু রিয়েলাইজিং হাউ মাচ টাইম হ্যাজ পাসড অ্যান্ড হাউ মাচ হি হ্যাজ চেঞ্জড। মানে এই দৃশ্যটা তার সেন্সের কাছে আগে যেরকম 5 বছর আগে অ্যাপিলিং ছিল এখন আর নেই, মানে কতটা পরিমাণ সময় পেরিয়ে গেছে, কতটা পরিমাণ তিনি চেঞ্জ হয়ে গেছেন, সেই পরিমাণ মেলানকলিনেস যেন এটার দ্বারা কিঞ্চিত রঞ্জিত করে বলার চেষ্টা করা হয়েছে। দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস আগেইন, মনের ছবি পুনরায় জেগে ওঠা। দ্য পিকচার অফ দ্য মাইন্ড, মনের ছবি আবার জেগে ওঠে, মানে স্টিল দ্য মেন্টাল ইমেজ, দ্য ইমোশনাল অ্যান্ড ভিজুয়াল মেমোরি কামস ব্যাক টু লাইফ। মানে despite the faded memories, the sadness, the emotional power of the landscape returns to him. যদিও সেই স্মৃতিগুলো পুরোটা তার মনে পড়ছে না, কিছুটা মনে পড়ছে, মানে পুরোটাও ভুলে যাননি, কিছুটা মনে পড়ছে, যদিও সেই মেমোরিগুলো আবছা, তবুও সেই মেমোরিগুলো থেকে পাওয়া যে ইমোশনাল পাওয়ার, আবেগগত যে শক্তি, সেটা কিন্তু তার কাছে ফিরে এসেছে। মানে ওই ল্যান্ডস্কেপ থেকে পাওয়া যে মেমোরি, সেটার যে ইমোশনাল পাওয়ার কিন্তু তার কাছে রিটার্ন হয়ে এসেছে।
যদিও তার ভিজুয়ালগুলো আবছা তার কাছে এখন, কারণ অনেক দিন আগের ব্যাপার। হোয়াইল হেয়ার আই স্ট্যান্ড, যখন এখানে আমি দাঁড়িয়ে আছি, নট অনলি উইথ দ্য সেন্স অফ প্রেজেন্ট প্লেজার, যখন এখানে দাঁড়িয়ে থাকাকালীন কেবলমাত্র বর্তমান আনন্দের অনুভূতি নিয়ে নয়, মানে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন যে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র বর্তমান আনন্দের অনুভূতি নিয়েই যে দাঁড়িয়ে আছি, এখনই যে আনন্দ করছি, এখনই যে অনুভব করছি, এটা দেখে যে পরিমাণ আনন্দ পাচ্ছি, সেই অনুভূতিটা নিয়েই যে দাঁড়িয়ে আছি তা কিন্তু নয়, বাট উইথ প্লিজিং থটস, বরং আনন্দদায়ক চিন্তা ভাবনা নিয়ে, দ্যাট যে ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে, দেয়ার ইজ লাইফ অ্যান্ড ফুড ফর ফিউচার ইয়ার্স, দ্যাট যে ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে, দেয়ার সেখানে, ইজ লাইফ জীবন এবং ভবিষ্যতের জন্য, বা জীবন এবং ভবিষ্যতের বছরগুলির জন্য খাদ্য রয়েছে। খাদ্য রয়েছে মানে তিনি এখন যেগুলি লাভ করছেন, মানে সেই স্পিরিচুয়াল নারিশমেন্ট, সেই আধ্যাত্মিক পুষ্টি ইন নেচার, প্রকৃতিতে যেটা তিনি পেয়েছেন, প্রকৃতিতে সেই যে পুষ্টিটা তিনি পেয়েছেন, দিস মেমোরি, সেই স্মৃতিটা, উইল বিকাম আ সাস্টেইনিং সোর্স অফ পিস অ্যান্ড মিনিং ল্যাটার ইন লাইফ, সেটাই পরবর্তী জীবনে, তার জীবনের পরবর্তী বছরগুলিতে একটা শ্রেষ্ঠ বা একটা টেকসই উৎস হয়ে দাঁড়াবে শান্তির। কোনটা? এই মেমোরিগুলো। তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে তিনি শুধুমাত্র বর্তমান আনন্দের অনুভূতি নিচ্ছেন তা নয়, বরং এই যে চিন্তা ভাবনাগুলো, এই অনুভূতিগুলো, এগুলো তার ভবিষ্যতের শান্তির জন্য একটা টেকসই উৎস হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে শান্তি পেতে এই জিনিসগুলো হবে একটা স্পিরিচুয়াল নারিশমেন্ট। তাই তিনি বলছেন যে ভবিষ্যতের বছরগুলির জন্যেও কিন্তু খাদ্য রয়েছে, মানে এখনকার এই জিনিসগুলো মেমরি হয়ে ভবিষ্যতের জন্য পিস হবে, সেই পরিমাণ খাদ্য তিনি সঞ্চয় করে নিচ্ছেন, সেটাই বোঝাতে চেয়েছেন। কারণ এই স্মৃতিগুলোই পরবর্তীকালে গিয়ে তাকে পিস দেবে, তাকে হিল করবে। তাই তিনি বলছেন যে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত আছে, সেটা ভেবে তিনি যথেষ্ট নিশ্চিত হচ্ছেন। তাহলে এখানে আমরা বুঝলাম এই প্যাসেজটা ওয়ার্ডসওয়ার্থের যে বিশ্বাস ইন দ্য হিলিং অ্যান্ড সাস্টেইনিং পাওয়ার অফ নেচার, সেটা রিফ্লেক্ট করছে যে প্রকৃতি সত্যি নিরাময় করে। প্রকৃতি হচ্ছে একটা টেকসই উৎস, কিসের? পিস, শান্তির। প্রকৃতি থেকে তিনি শান্তির উৎস খুঁজে পান। ইভেন ইফ হিজ ট্রাস্ট ইন দিস পাওয়ার মাইট বি কনসিডার্ড নেইভ অর ইমাজিনারি, যদিও তিনি বিশ্বাস করেন এই যে শক্তিটা, প্রকৃতির এই শক্তিটা যেটা তাকে হিল করে, যেটা তার মধ্যে শক্তি জাগায়, পিস আনে, এই যে প্রকৃতির শক্তিটা, যদিও এটা ইমাজিনারি, কল্পনাপ্রসূত, তবুও ইট হ্যাজ অফার্ড হিম রিয়েল ইমোশন, এটা তাকে যেন সত্যিকারের আবেগ এনে দেয়, সত্যিকারের প্রশান্তি এনে দেয়। ডিউরিং হার্ড টাইমস, কঠিন সময়ে, হোয়েন হি ইজ ওভারওয়েলমড, যখন তিনি দুর্বার হয়ে ওঠেন, বাই দ্য আর্টিফিশিয়াল ড্রেনিং লাইফ অফ দ্য সিটি সোসাইটি, ওই শহরতলির কৃত্রিম জীবনের দ্বারা, মানে ওই যে ফ্রিটফুল স্টায়ার, ওই বিরক্তিকর আলোড়ন, ওই ফিভার অফ দ্য ওয়ার্ল্ড, এগুলোর দ্বারা হি ফাইন্ডস মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল রিফিউজ, তখন তিনি কিন্তু মানসিক এবং আধ্যাত্মিক আশ্রয় খুঁজে পান। কোথায়? ইন রিমেম্বারিং দ্য পিসফুল ন্যাচারাল বিউটি অফ দ্য রিভার উই, এই যে উই নদীর প্রাকৃতিক সৌন্দর্যে, এই যে উই নদীর শান্তিময় সৌন্দর্যের কথা স্মরণ করেই কিন্তু তিনি আনন্দ খুঁজে পান। এটাই তিনি বোঝাতে চাইছেন যে প্রকৃতির এই সৌন্দর্য তার কাছে পুরো হিলিং পাওয়ার, যদিও তিনি এটা কল্পনা করছেন, কিন্তু এটা যেন সত্যিকারেরই তাকে ইমোশনাল রিলিফ অফার করে, এর এফেক্টটা তার কাছে যেন পুরোপুরি সত্যি, যদিও এটা পুরোপুরি কল্পনাপ্রসূত, মানে কল্পনাতেই তিনি ওই জিনিসটা ভেবে শান্তি পাচ্ছেন। তাই তিনি বলছেন যদিও এটা পুরোপুরি কাল্পনিক, কল্পনা থেকে আসছে, তবুও যেন সত্যিকারেরই এর ইফেক্ট রয়েছে আমার উপরে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? Romantic ideals, nature as a spiritual and emotional refuge, memory and imagination, nature's influence persists even when he is far away, প্রকৃতির যে প্রভাব, এমনকি তিনি যখন দূরেও ছিলেন, প্রকৃতির যে প্রভাব, কল্পনা শক্তি দেখতে পেলাম, disillusionment and modern life দেখতে পেলাম, সেই যে ক্রিটিসিজম অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটা দেখতে পেলাম, ফাস্ট পেস্ট সোসাইটি, দ্রুত গতিতে এগিয়ে চলা সমাজ যেটার সাথে তিনি বিরক্ত হয়ে উঠেছেন, সেটাও দেখতে পেলাম। নেচার অ্যাজ আ মরাল অ্যান্ড ইমোশনাল কম, এটাও আমরা দেখতে পেলাম। তাহলে এই সমস্ত কিছু আমরা এই অংশে দেখতে পেলাম। এরপরে দেখো, অ্যান্ড সো আই ডেয়ার টু হোপ দো চেঞ্জড নো ডাউট ফ্রম হোয়াট আই ওয়াজ হোয়েন ফার্স্ট,
I came among these hills when like a roe I bounded over the mountains by the sides of the deep rivers and the lonely streams wherever nature led, more like a man flying from something that he dreads than one who sought the things he loved. For nature then the coarser pleasure of my boy's days and their glad animal movement all gone by to me was all in all. তাহলে এখানে কি বলা হয়েছে? and so I dare, and so এবং তাই I dare to hope, আমি আশা করতে সাহস করি, though changed, যদিও পরিবর্তিত, no doubt, নিঃসন্দেহে, from what I was, মানে আমি যেমনটা ছিলাম সেখান থেকে যদিও পরিবর্তিত, changed when first, মানে যখন প্রথমে আমি যেরকমটা ছিলাম সেখান থেকে পরিবর্তিত, মানে এখন তো আর আমি সেরকম নেই। তিনি বলছেন যে তাই আমি আশা করতে সাহস করি, যদিও নিঃসন্দেহে আমি সেই পরিবর্তনের মধ্য দিয়ে গেছি যখন আমি প্রথমবার I came among these hills, আমি এই পাহাড়গুলোর মধ্যে এসেছিলাম, হিলস পাহাড়, কেম among এসেছিলাম মধ্যে, দিজ এগুলির, তাহলে যখন প্রথমবার আমি এই পাহাড়গুলির মধ্যে এসেছিলাম, when like a roe, roe মানে হচ্ছে ডিয়ার, যখন একটা হরিণের মতো, I bounded over the mountains, আমি পাহাড়ের ওপর দিয়ে একটা হরিণের মতো, by the sides of the deep rivers and the lonely streams, গভীর এবং নির্জন স্রোতের ধারে, wherever nature led, প্রকৃতি যেখানেই নিয়ে গিয়েছিল। তাহলে তিনি বলছেন যে এখন আমি আশা করতে সাহস করি, যদিও এখন আমি অনেকটা চেঞ্জ, কারণ 5 বছর আগে তো তিনি এসেছিলেন, তখন তার বয়স কত ছিল? 23 বছর, তখন তিনি যথেষ্ট একটা যুবক ছিলেন। তাই তিনি বলছেন যে আমি সেই পরিবর্তনের মধ্য দিয়ে গেছি, নিঃসন্দেহে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি, মানে এখন আমি অনেকটা পরিবর্তিত। এখন তো তিনি আর সেই পরিমাণ যুবক নন, সেই পরিমাণ প্রাণবন্ততা তার মধ্যে নেই। তাই তিনি বলছেন যদিও অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আমি পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি, তবুও আমি আশা করতে পারি। এবং সেই পরিবর্তনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যখন আমি প্রথমবার এই পাহাড়ে এসেছিলাম, যখন আমি একটা হরিণের মতো পাহাড়ের ওপর দিয়ে গভীর এবং নির্জন স্রোতের ধারে, প্রকৃতি যেখানেই আমাকে নিয়ে গিয়েছিল, মোর লাইক আ ম্যান ফ্লাইং ফ্রম সামথিং, ফ্লাইং মানে ফ্লিং ফ্রম আননেমড ফিয়ার, মানে পালিয়ে যেতেন একটা অজানা ভয় থেকে, ইমোশনাল বার্ডেন, একটা আবেগজনিত বার্ডেন থেকে, চাপ থেকে বা বোঝা থেকে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কবি তুলনা করেছেন নিজেকে টু সাম ফ্লিং ফ্রম অ্যান আননেমড ফিয়ার অ্যান্ড ইমোশনাল বার্ডেন রাদার দেন পারসুইং সামথিং হি লাভ, মানে সেই সময় তিনি যেন একটা অজানা ভয়, একটা ইমোশনাল বার্ডেন থেকে পালিয়ে যেতে চাইতেন। তাই বলছেন যে মোর লাইক আ ম্যান ফ্লাইং ফ্রম সামথিং দ্যাট হি ড্রিডস, সে ভয় পেত, দেন ওয়ান হু শট দ্য থিং হি লাভড, তাহলে মোর লাইক আ ম্যান একটা মানুষের মতো, ফ্লাইং ফ্রম, ফ্লাইং মানে হচ্ছে ফ্লিং ফ্রম পালিয়ে যাওয়া, ফ্রম সামথিং কিছু থেকে, দ্যাট হি ড্রিডস যেটাকে সে ভয় পায়, দেন ওয়ান তুলনায় একজন, হু যে, শট খোঁজ করে বা অন্বেষণ করে, দ্য থিং সেই জিনিস, হি লাভড সে ভালোবাসে যেটাকে, মানে যাকে সে ভয় পায় তার চেয়ে বেশি যে জিনিসটাকে সে ভালোবাসে তার খোঁজে। তাহলে তিনি বলছেন যে একজন মানুষের মতো যাকে সে ভয় পায় তার চেয়ে বেশি যে জিনিসটাকে সে ভালোবাসে তার খোঁজে। যখন তিনি প্রথমবারের জন্য এই পাহাড়গুলিতে এসেছিলেন, একটা বন্য হরিণের মতো তিনি চারিদিকে ছুটে বেরিয়েছিলেন, সেই গভীর নির্জন স্রোতের ধারে, প্রকৃতি যেখানেই তাকে নিয়ে গিয়েছিল সেখানেই তিনি ছুটে বেরিয়েছিলেন, আনন্দ উপভোগ করেছিলেন। এখানে তিনি বোঝাতে চাইছেন যে যদিও তিনি নেচারের সাথে একটা হেলদি বা কমপ্লিট রিলেশনশিপে ছিলেন না তখন, তবুও হি ওয়াজ ড্রন টু ইট আউট অফ ইন্টারনাল রেস্টলেসনেস, যেটা কিনা নট ক্লিয়ার লাভ অর পিস, মানে নেচারের সাথে তার সম্পর্ক তখন সেই 23 বছর বয়সে এতটা গভীর ছিল না, কমপ্লিট ছিল না, হেলদি ছিল না, তবুও তার ভেতরে একটা অস্থির অনুভব হতো প্রকৃতির প্রতি, সেটা ভালোবাসা বা সেটা প্রশান্তি হোক কি সেটা তিনি জানেন না, কিন্তু সেই অস্থিরতা থেকে তিনি এই নেচারের প্রতি আকৃষ্ট হতেন। যদিও তখনও পর্যন্ত তিনি নেচারকে এতটা গভীরভাবে, আজকে তিনি যতটা গভীরভাবে উপলব্ধি করতে পারছেন, সেই সময় তার অনুভূতি এতটা গভীর ছিল না নেচারের প্রতি। তাই সেই সময়ে যদিও তিনি নেচারের সাথে সেই ধরনের হেলদি কমপ্লিট রিলেশনশিপে ছিলেন না, তবুও কিন্তু একটা ভালোবাসা হোক নাকি একটা আনন্দ হোক নাকি একটা পিস হোক, কিসের খোঁজে তিনি জানেন না, তার ভেতরটা অস্থির হয়ে থাকতো, সেই অস্থিরতা তাকে এই প্রকৃতির কাছে নিয়ে আসতে বাধ্য করত। তখন তিনি এই প্রকৃতির টানে ছুটে আসতেন, কিসের টানে তিনি জানেন না, সেটা লাভ না পিস, তবুও সেই অস্থিরতা কিন্তু তাকে এই প্রকৃতির কাছে টেনে নিয়ে আসত।
দ্য কোয়ার্সার প্লেজার অফ মাই বয়েজ ডেজ। বয়েজ ডেজ মানে ডেজ অফ বয়হুড। কোয়ার্সার মানে হচ্ছে আনরিফাইন্ড, স্থূল, আনসোফিস্টিকেটেড। কোয়ার্সার প্লেজার হচ্ছে মানে সিম্পল ফিজিক্যাল ডিলাইটস লাইক রানিং, ক্লাইম্বিং, শাউটিং উইথ জয়, এই সমস্ত। এখানে কবি সেই মিডল স্টেজটাকে, বয়হুড এবং অ্যাডাল্টহুডের মিডল স্টেজটাকে, 23 বছর বয়সটাকে রেফার করেছেন, এবং সেই সময়ের তার সেই যে ফিজিক্যাল ডিলাইট, সেই শারীরিক আনন্দ যেটা তিনি ছুটে এই পাহাড়গুলির মাঝখানে ছুটে ক্লাইম্ব করে চিৎকার করে সেই যে আনন্দ খুঁজে পেতেন, সেইগুলোকে তিনি এখানে উল্লেখ করেছেন। অ্যান্ড দে আর গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্টস। এটা সাজেস্ট করছে হাউ ইন্টেন্সলি ফিজিক্যাল হিজ ইয়াঙ্গার কানেকশন টু নেচার ওয়াজ। এটা সাজেস্ট করছে যে নেচারের সাথে, প্রকৃতির সাথে সেই কম বয়সে তার যে সম্পর্ক সেটা কতটা তীব্রভাবে শারীরিক ছিল, যেটা কতটা আনন্দপ্রবণ ছিল, জয়ফুল ছিল, যদিও সেটা কিন্তু সেই সময় রিফ্লেক্টিভ ছিল না, যেটা তিনি এই সময় করতে পারছেন। মানে সেই ডেপথটা তখন ছিল না, তবুও তখন কতটা পরিমাণ ইন্টেন্সলি ফিজিক্যাল রিলেশন ছিল তার নেচারের সাথে, সেটাই কিন্তু তিনি এই গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্টের দ্বারা বোঝাতে চাইছেন, যে নেচারের সাথে তার কানেকশন ছিল ইন্টেন্সলি ফিজিক্যাল ডিউরিং দ্যাট ইয়াঙ্গার টাইম অফ হিজ লাইফ। মানে সেই 5 বছর আগে, 23 বছর বয়সে নেচারের সাথে তার সম্পর্কটা এইরকমই ছিল, সেটা বোঝানোর জন্য তিনি গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্ট, প্রাণবন্ত পাশবিক মুভমেন্ট কথাটি বলেছেন। অল গন বাই, এগুলো সব কিন্তু চলে গেছে, মানে দিজ হ্যাভ ফেডেড অ্যাজ হি ইজ গ্রোন ওল্ডার অ্যান্ড মোর থটফুল। গন বাই, সব চলে গেছে, ওগুলো ফেড হয়ে গেছে, কারণ তিনি তো এখন আরো বয়সের দিক থেকে ওল্ডার হয়েছেন, থটফুল হয়েছেন, তাই বলেছেন। টু মি ওয়াজ অল ইন অল, সেই পাশবিক আনন্দ ইয়াং এজের সেটা আর নেই, সেই যে সম্পর্ক, সেই উন্মাদনা প্রকৃতির সাথে, সেই সম্পর্ক এখন নেই, এখন ডেপথ বেড়েছে, সেটা নেই কিন্তু। তাহলে তখন এক ধরনের সম্পর্ক ছিল নেচারের সাথে, তখন আমি সেই নেচারের গভীরতা অনুভব করতাম না, কিন্তু তবুও কিসের টানে, ভালোবাসা না শান্তি, কিসের টানে তাড়িত হয়ে নেচারের প্রতি আসতাম, তখনও ভালোবাসা ছিল, কিন্তু এই গভীরতাটা অনুভব করতাম না, ভেতর থেকে একটা অস্থিরতা ফিল করতাম, নেচারের টানে ছুটে আসতাম। এখনো আমি নেচারের টানে ছুটে আসি, কিন্তু এখন তাকে উপলব্ধি করতে পারি, সেই গভীরতাটা জন্মেছে, এখন আমি রিফ্লেক্টিভ। তাহলে তখনের ফিলিং আর এখনের ফিলিং, এই দুটোর মধ্যে অনেকটা ফারাক এসেছে, এখন তিনি অনেকটা ম্যাচিওর, সেটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এই যে টু মি ওয়াজ অল ইন অল, মানে even if he didn't fully understand why he was drawn to nature that time or was using it to escape from pain, nature was his entire world. তখন কিন্তু সেই কম বয়সে তার বোঝার তো ক্ষমতা ছিল না, কেন তিনি আকৃষ্ট হয়ে নেচারের প্রতি ছুটে যাচ্ছেন, কেন নেচারের প্রতি তার এতটা রেস্টলেস ফিল হচ্ছে, অস্থিরতা ফিল হচ্ছে, তিনি নেচারের কাছে গেলে শান্তি পাচ্ছেন, এগুলো তিনি তখন বুঝতে পারতেন না, এতটা গভীরতায় তিনি ভাবতে পারতেন না, বুঝতেই পারতেন না, তবুও ছুটে যেতেন। কিন্তু কেন হতো এগুলো বুঝতে পারতেন না, তার ফিল হতো তিনি ছুটে যেতেন, শান্তি পেতেন। কিন্তু এখন তিনি ফিল করতে পারছেন, সেই ডেপথে যেতে পারছেন যে কেন এটা হচ্ছে, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, আই ক্যানট পেইন্ট হোয়াট দেন আই ওয়াজ। The sounding cataract haunted me like a passion. The tall rock, the mountain, and the deep and gloomy wood, their colors and their forms, were then to me an appetite, a feeling, and a love that had no need of a remoter charm, by thought supplied, nor any interest unborrowed from the eye. তাহলে এই যে আগের স্তবক থেকে এই স্তবকে, আগের অংশ থেকে এই অংশে আমরা কি দেখতে পেলাম, একটা ট্রানজিশন ফ্রম ইউথ টু ম্যাচুরিটি, নেচার অ্যাজ রিফিউজি, নট জাস্ট জয়, এন্ড অফ ইনোসেন্স, মানে তার আগের ইনোসেন্স এন্ড হয়ে গেছে, তিনি ম্যাচিওর হয়ে গেছেন। আগে তিনি নেচারকে জয় হিসেবে পেতেন, এখন তিনি রিফিউজ, আশ্রয় হিসেবে খুঁজে পাচ্ছেন। আগে তিনি ইউথ অবস্থায় নেচার উপভোগ করেছেন, এখন ম্যাচুরিটি। এছাড়াও দেখতে পাচ্ছি গ্রোথ অফ কনসিয়াসনেস, সচেতনতার যে বৃদ্ধি হয়েছে তার মধ্যে, সেটা তিনি রিফ্লেক্ট করেছেন। তিনি বলছেন, আই ক্যানট পেইন্ট হোয়াট দেন আই ওয়াজ, আমি আঁকতে পারি না তখন আমি কি ছিলাম। আই ক্যানট পেইন্ট, তার মানে আই ক্যানট ফুললি ডেসক্রাইব দ্য পারসন আই ওয়াজ ব্যাক দেন, আমি পুরোপুরিভাবে ডেসক্রাইব করতে পারবো না সেই সময় আমি কিরকম ছিলাম। মানে তিনি অ্যাডমিট করছেন দ্যাট হিজ পাস্ট সেলফ, স্পেশালি হিজ ইউথফুল এক্সপিরিয়েন্স অফ নেচার, ইজ নাও হার্ড টু এক্সপ্রেস ইন ওয়ার্ডস, ইট ওয়াজ টু ভিসেরাল, টু ইনস্টিংটিভ। এটা একদমই সহজাত ছিল তখন তার কাছে,
সেইটা তিনি এখন আর ব্যক্ত করতে পারছেন না। তিনি বলছেন যে আমি আঁকতে পারি না, মানে আমি ক্যানট ডেসক্রাইব যে আমি সেই সময় কি রকম ছিলাম। তখন যেটা ছিলাম সেটা সহজাত ছিল পুরোপুরি। দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হন্টেড মি লাইক আ প্যাশন। সাউন্ডিং ক্যাটারাক্ট, সাউন্ডিং নয়েজি, ক্যাটারাক্ট ওয়াটারফল। তাহলে বলছেন যে দ্য রোয়ারিং ওয়াটারফল, সেই গর্জনকারী সেই ওয়াটারফল ফিল্ড মি উইথ অবসেসিভ ইমোশন, মানে একটা আবেশময় আবেগে আমাকে পরিপূর্ণ করে তুলতো। লাইক অ্যান ওভার পাওয়ারিং প্যাশন, এমন একটা আবেগ যেটা যেন আমার উপরে ওভার পাওয়ার করতো। মানে তিনি বলতে চাইছেন নেচার ডিডন্ট জাস্ট ইন্টারেস্ট হিম, শুধুমাত্র তার আগ্রহই ছিল না, ইট ওভারওয়েলমড হিম, এটা তাকে অপ্রতিরোধ্য করে তুলতো। ডিপলি স্টার্ড হিম, তাকে ভেতর থেকে নাড়িয়ে তুলতো। অ্যান্ড ইভেন হন্টেড হিম ইমোশনালি, আবেগগত দিক থেকে তাকে হন্ট, তাড়িয়ে বেড়াতো। ক্যাটারাক্ট মানে ওয়াটারফল বললামই। অ্যান্ড সাউন্ডিং, সাউন্ডিং সাজেস্ট করছে সেই লাউড পাওয়ারফুল প্রেজেন্সটা যেটা তাকে ভেতর থেকে তাড়িয়ে বেড়াতো। দ্য টল রক, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ডিপ অ্যান্ড গ্লুমি উড। দ্য টল রক মানে সেই টাওয়ারিং রক, মানে সেই বড় বড় পাথরগুলো টাওয়ারের মতো। মাউন্টেন্স পাহাড়, অ্যান্ড ডার্ক ফরেস্ট, গ্লুমি উড, গ্লুমি অন্ধকারাচ্ছন্ন, উড জঙ্গল, মানে ডার্ক ফরেস্টের কথা বলা হয়েছে। দেয়ার কালার্স, তাদের সেই রং, অ্যান্ড দেয়ার ফর্মস, তাদের সেই আকার বা গঠন, ওয়ার দেন টু মি, তখন আমার কাছে ছিল অ্যান অ্যাপেটাইট, একটা খিদে যেন। মানে তিনি বলছেন আই কনজিউম দ্য ভিজুয়াল বিউটি অফ নেচার উইথ দ্য ইন্টেন্সিটি অফ অ্যান অ্যাপেটাইট। এটা যেন তার কাছে ছিল পাওয়ারফুল ইমোশনাল অ্যান্ড ইভেন ফিজিক্যাল নিড, আবেগগত এবং শারীরিক একটা প্রয়োজনীয়তা তার কাছে ছিল। এটা যেন তার কাছে ছিল সেই খিদের তীব্রতা, নেচারের সেই বিউটিটা তার কাছে ছিল খিদের সেই তীব্রতা, মানে প্রকৃতির আনন্দ অনুভব করার জন্য তিনি বলছেন কল্পনা বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না। তখন প্রকৃতি তার এই আধ্যাত্মিক অর্থ ছাড়াই আমার কাছে যথেষ্ট ছিল। কখন? সেই কম বয়সে। সেটা যেন তখন আমার কাছে একটা খিদের মতো ছিল। আ ফিলিং, একটা অনুভূতি, অ্যান্ড আ লাভ, একটা ভালোবাসা, দ্যাট হ্যাড নো নিড, যেটার কোনো প্রয়োজন ছিল না, অফ আ রিমোটার চার্ম। রিমোটার দূরবর্তী, চার্ম মানে প্লেজার, আনন্দ। মানে তখন প্রকৃতি আমার কাছে এমন ছিল না যেটাকে আমি দূর থেকে আনন্দ উপভোগ করে নিতে পারবো, এমন কোনো ব্যাপার ছিল না। বাই থট সাপ্লাইড, মানে তখন ব্যাক দেন আই ডিডন্ট নিড টু রিফ্লেক্ট অর ফিলোসোফাইজ টু ফিল জয় ইন নেচার। সেই সময় আনন্দ অনুভব করার জন্য আমার অন্তর্দর্শনের প্রয়োজন ছিল না, প্রতিফলনের প্রয়োজন ছিল না, তখন আমার কল্পনার প্রয়োজন ছিল না। প্রকৃতিকে অনুভব করার জন্য এই যে ডিস্টেন্ট চাম, দূরবর্তী যে প্লেজার, এটা পাওয়ার আমার প্রয়োজন ছিল না, কারণ আমি প্রকৃতির কাছে গিয়ে আনন্দ ফিল করতাম। এই দূর থেকে কিভাবে প্লেজার পাওয়া যায় সেটা আমি তখন বুঝতাম না। এখন তিনি ম্যাচিওর হয়েছেন, এখন বুঝতে পারছেন, ডেপথ বেড়েছে। তখন তো তিনি এত বুঝতে পারতেন না যে দূরবর্তী প্লেজার, ডিস্টেন্ট প্লেজার পাওয়া যাচ্ছে, মানে ইমাজিনেশন থেকে পাওয়া যাচ্ছে। তখন নেচার ওয়াজ এনাফ ইন ইটসেলফ উইদাউট সিম্বলিক অর স্পিরিচুয়াল মিনিং। তখন প্রকৃতি তার কাছে তার এই আধ্যাত্মিক অর্থ ছাড়াই যথেষ্ট ছিল। তিনি এত কিছু ডেপথে বুঝতেন না, তিনি যেটা দেখতেন সেটা থেকেই আনন্দ পেতেন, সেটা থেকেই উপভোগ করতেন, সেটাই তিনি বলছেন। নর এনি ইন্টারেস্ট আনবরোড ফ্রম দ্য আই, মানে এভরিথিং আই লাভড অ্যাবাউট নেচার কাম ডিরেক্টলি ফ্রম হোয়াট আই কুড সি। যা দেখতাম সেটা থেকেই ডিরেক্টলি আমি যে আনন্দটা উপভোগ করতাম সেটা পেতাম। হিজ এক্সপিরিয়েন্স অফ নেচার ওয়াজ পিওরলি ভিজুয়াল অ্যান্ড সেন্সারি। তখন তিনি পুরোপুরিভাবে প্রকৃতিকে দেখতেন, দেখেই সেই আনন্দটা উপভোগ করতেন। হি ডিডন্ট ফাইন্ড বিউটি থ্রু থট অর আইডিয়া। তিনি নেচারের ওই সৌন্দর্যটা চিন্তায় বা কল্পনাতে তিনি অনুভব করতেন না, তখন সেই বয়সটাই ছিল না তখন তার, সেটাই বলছেন, যেটা তিনি এখন পারছেন। তাহলে তখনের ফিলিংস আর এখনের ফিলিংসের এই যে দু ধরনের অভিজ্ঞতা তিনি এখানে শেয়ার করছেন। তিনি বলছেন যে তখনও তার সেখানে কালার ছিল, শেপ ছিল, সাউন্ড ছিল, তখন আমি সেগুলো দেখতাম, দেখেই ফিল করতাম, আনন্দ উপভোগ করতাম। কিন্তু এখন আমি সেগুলো দূর থেকে কল্পনার মাধ্যমে আধ্যাত্মিকভাবে সেগুলোর উপলব্ধি ফিল করে আনন্দ উপভোগ করতে পারি। তাই তিনি বলছেন আমি ক্ষুধার তীব্রতায় প্রকৃতির দৃশ্য, সৌন্দর্যগুলো উপভোগ করেছি। এটা যে শক্তিশালী একটা মানসিক এমনকি শারীরিক চাহিদা ছিল আমার কাছে তখন। এখানে তিনি তার আকর্ষণকে সেই খিদার সাথে তুলনা করেছেন। এটা ইঙ্গিত করে যে এটা কতটা তৃষ্ণার্ত আর মৌলিক ছিল। এটা কিন্তু তখন ইন্টেলেকচুয়াল ছিল না, বৌদ্ধিক ছিল না, বরং এটা ছিল একটা অন্তঃসত্ত্বা, মানে তিনি নিজে থেকেই ফিল করতেন। এত পরিমাণ ইন্টেলেকচুয়ালি স্পিরিচুয়ালি তিনি তখন ভাবতেন না। তাই বলেছেন নর এনি ইন্টারেস্ট আনবরোড ফ্রম আই। তখন কিন্তু আনবরোড যাহা ধার করা যায় না, আনবরোড ফ্রম আই চোখ থেকে যেটা ধার করা যায় না, মানে নট বরোড ফ্রম আই, মানে তখন যে অনুভূতিটা আমি পেতাম সেটা হ্যাড নো নিড অফ এনি রিমোট চার্ম, মানে দূরবর্তী কোনো প্লেজার তখন ছিল না। বাই থট সাপ্লাইড, বা কোনো চিন্তা দ্বারা
সাপ্লাই করা কোনো প্লেজার তখন ছিল না, নর এনি ইন্টারেস্ট, কোনো আগ্রহ ছিল না, নট বরোড ফ্রম আই, মানে যেটা চোখ দিয়ে ধার করা নয়, মানে তখন আমি চোখ দিয়েই যা দেখতাম সেটারই ডিরেক্ট প্লেজার করতাম, চোখ থেকে ধার করা প্লেজার আমি তখন পেতাম না, কারণ ডিরেক্ট যেটা দেখছি আনন্দ উপভোগ করছি, কম বয়স তখন এত বুঝতে পারিনি ডেপথে, এখন সেটা করছি, এখন চোখের দ্বারা ধার করা সেইটাকে রিফ্লেক্ট করে সেটা থেকে আনন্দ উপভোগ করছি, এখন তার গভীরতা বুঝতে পেরেছি, তখন সেটা ছিল না। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? নেচার অ্যাজ পিওর সেন্সরি এক্সপিরিয়েন্স। কোন সময়? ইউথের সময়, মানে তিনি যে তার জ্ঞানেন্দ্র দিয়ে নেচারকে পুরোপুরি উপভোগ করেছেন তার কম বয়সে, সেই 23 বছর বয়সে, 5 বছর আগে, সেটা বলেছেন। দ্য সাবলাইম অ্যান্ড দ্য ওয়াইল্ড, সেই মহৎ এবং বন্য সেই জিনিসটা তিনি দেখিয়েছেন। এবং আমরা কি দেখতে পেলাম এখানে? দ্য শিফট ফ্রম সেন্সারি টু স্পিরিচুয়াল, মানে সেন্স থেকে আধ্যাত্মিক, জ্ঞানেন্দ্রিয় থেকে আধ্যাত্মিকের দিকে যে একটা ট্রানজিট, একটা শিফট, সেটা আমরা দেখতে পেলাম এখানে। এবং অবশ্যই রোমান্টিক আইডিয়াল অফ ন্যাচারাল ইনোসেন্স আমরা দেখতে পেলাম। তাহলে বলতে গেলে এখানে আমরা দেখতে পেলাম যে ওয়ার্ডসওয়ার্থ স্মরণ করছেন যে কিভাবে যখন তিনি ইয়াং ম্যান ছিলেন তিনি কিভাবে experience nature with an intense instinctive love as if he had a hunger, কিভাবে তিনি একটা তীব্র সহজাত ভালোবাসা নেচারের প্রতি ফিল করেছিল, যেন এটা ছিল তার খিদে। তখন এটাকে গভীরভাবে চিন্তা করার বা ভাবার তার প্রয়োজন ছিল না, তিনি এর দৃশ্য যা দেখতেন, এর শব্দ যা শুনতেন, সেটাই তার কাছে এনাফ ছিল। কিন্তু এখন তিনি ওল্ডার হয়েছেন, তিনি এখন জানেন যে দ্যাট কাইন্ড অফ ইমিডিয়েট প্যাশন হ্যাজ ফেডেড, যে এখন কিন্তু সেই ধরনের ইমিডিয়েট যে প্যাশন, তাৎক্ষণিক যে আবেগ, সেগুলো কিন্তু আর নেই, সেগুলো ফেড হয়ে গেছে। কিন্তু তার জায়গায় এখন কি এসেছে? মোর থটফুল অ্যান্ড স্পিরিচুয়াল কানেকশন, এর থেকেও বেশি চিন্তাশীল এবং আধ্যাত্মিক সংযোগ এসেছে। কার সাথে? নেচারের সাথে। সেটাই তিনি এখানে বোঝা গেছে। নেক্সট, দ্যাট টাইম ইজ পাস্ট অ্যান্ড অল ইটস aching joys are now no more, and all its dizzy raptures not for this faint eye, nor mourn nor murmur. Other gifts have followed, for such loss I would believe abundant recompense, for I have learned to look on nature nor as in the hour of thoughtless youth, but hearing oftentimes the still sad music of humanity. কি বলছেন? দ্যাট টাইম ইজ পাস্ট, সেই সময়টা চলে গিয়েছে, অ্যান্ড অল ইটস অ্যাকিং জয়েস। দেখো, অ্যাকিং জয়েস, দুঃখদায়ক আনন্দ, আ ক্লিয়ার এক্সাম্পল অফ দ্য ফিগার অফ স্পিচ অক্সিমোরন। দুটো বিপরীতধর্মী ওয়ার্ড পাশাপাশি বসেছে, অক্সিমোরনের এক্সাম্পল হচ্ছে অ্যাকিং জয়েস, দুঃখদায়ক আনন্দ। দুঃখদায়ক আনন্দ কেন? এর তিনটে কারণ হতে পারে। ইন্টেন্সিটি অফ ইমোশন, ইমোশনের যে তীব্রতা, সেটার কারণে। কারণ দ্য জয়েস অফ ইউথ ওয়ার সো ইন্টেন্স দ্যাট দে অলমোস্ট হার্ট। এটাই আমরা জানি যে যৌবনের সময়ে আমাদের যে আনন্দগুলো সেটা এতটাই তীব্র হয় যে এটা হার্টও করে। জাস্ট থিঙ্ক অফ দ্য কাইন্ডনেস অফ হ্যাপিনেস দ্যাট ওভারওয়েলমিং, যে ইউ আর সো মুভড অর এক্সট্যাটিক দ্যাট ইট বর্ডার্স অন পেইন। তাই তো আমাদের কম বয়সের আনন্দগুলো এতটাই তীব্র হয় যে এটাকে হার্ট করে বলা হয়ে থাকে, এটার পেইন থাকে বলা হয়ে থাকে। দ্যাটস দ্য অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ ইজ ডিসক্রাইবিং হিয়ার। এছাড়াও যদি বিচার করা যায় বিটার সুইট নেচারের দিক থেকে, মানে ইভেন ইন দ্য মোমেন্ট অফ এক্সপেরিয়েন্সিং দেম দিস জয়েস ক্যারিড আ কাইন্ড অফ অ্যাজ, যখন আমরা সেটাকে অনুভব করছি তখনও কিন্তু টাইপের যন্ত্রণা হচ্ছে আমাদের মধ্যে, বিকজ দে আর ফ্লিটিং, কারণ সেগুলো চলে যাচ্ছে, কারণ অনুভব করছি কিন্তু সেটা যে ক্ষণস্থায়ী, সেটা যে চলে যাবে, সেটা যে ফ্র্যাজাইল, তার ফলে আমাদের মনে একটা ব্যথা হচ্ছে, সেইটাকে বোঝানো হচ্ছে। এছাড়াও মেমরি অ্যান্ড লস, অ্যাচেস অফ নস্টালজিয়া অ্যান্ড লস, কারণ এগুলো চলে যাচ্ছে, বিকজ দে আর গোয়িং। তাহলে এই কারণে এই যে জয়েসগুলো অ্যাচিং, মানে দুঃখদায়ক আনন্দ কিন্তু দুঃখদায়ক, কারণ এগুলো ক্ষণস্থায়ী, বা এগুলো যৌবনের এত পরিমাণ এগুলোর মধ্যে তীব্রতা রয়েছে যে এই ধরনের আনন্দ ফিল করতে গিয়ে পেইন হচ্ছে, এত পরিমাণ সেই আনন্দের তীব্রতা, তাই বলা হচ্ছে অ্যাচিং জয়েস। আর নাও নো মোর, এখন কিন্তু আর সেই অ্যাচিং জয়েস নেই, মানে এখন তিনি অনেকটা ম্যাচিওর হয়ে গিয়েছেন, সেই ধরনের আনন্দ আর নেই। অ্যান্ড অল ইটস ডিজি র্যাপচার্স, ডিজি র্যাপচার্স মানে মাথা ঘোরানো আনন্দ, মানে এমন আনন্দ যেটাতে মাথা ঘুরে যাবে, এখন সেই সমস্ত অ্যাচিং জয়েস নেই, সেই সমস্ত ডিজি র্যাপচার্স নেই, মাথা ঘোরানো আনন্দ আর নেই, কারণ এখন তো সেই পরিমাণ তারুণ্য তার মধ্যে নেই, তিনি ম্যাচিওর হয়েছেন, ওল্ডার হয়েছেন, সেটা বোঝাচ্ছেন। নট ফর দিস ফেইন্ট আই নর মর্ন নর মারমার, এই জন্যে আমি ম্লান নই, শোক বা বচসা করি না। নর ফর দিস ফেইন্ট আই,
নর মর্ন নর মারমার, মানে আমি এখন সেই সমস্ত কিছুর জন্য ফেইন্ট এক্সপ্রেস সরো, দুঃখ প্রকাশ, মানে আমি সেই সমস্ত কিছুর জন্য দুঃখ প্রকাশ করি না। নর মর্ন মর্ন উইপ, কাঁদি না বা বিলাপ করি না, মানে লামেন্ট। নর মারমার, মারমার হচ্ছে রিভিল ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তোষ প্রকাশ করা, মানে সেইগুলোর জন্য যেগুলো আর এখন নেই, তারুণ্যের সেই সমস্ত কিছুর জন্য, সেই ডিজি র্যাপচার, সেই অ্যাচিন জয়েসের জন্য এখন আমি বিলাপ করি না, এখন আমি দুঃখ প্রকাশ করি না, অসন্তোষ প্রকাশ করি না। কেন? আদার গিফটস হ্যাভ ফলোড, কারণ ওইগুলো এখন আমার মধ্যে নেই, ঠিক আছে, কিন্তু তার পরিবর্তে আদার গিফটস, অন্য উপহার, সেগুলোকে ফলো করে সেই জায়গাটা এখন নিয়েছে। আদার গিফটস বলতে দ্য ম্যাচিওর ব্লেসিংস অফ এজ, যেগুলো লেস ইন্টেন্স বাট মোর প্রোফাউন্ড, মানে তীব্রতা কম কিন্তু গভীরতা তার মধ্যে অনেক রয়েছে। নট ওয়াইল্ড ইমোশন বাট ইনার পিস, সেই বন্য আবেগ নয় কিন্তু আভ্যন্তরীণ শান্তি, উইজডম, প্রজ্ঞা এবং স্পিরিচুয়াল ডেপথ, আধ্যাত্মিক গভীরতা রয়েছে। মানে এখন এই জিনিসগুলো, স্পিরিচুয়াল ডেপথ, উইজডম, ইনার পিস, এই প্রোফাউন্ডনেস, এগুলো, এই যে জিনিসগুলো, এগুলোকে তিনি আদার গিফটস বলছেন, যেগুলো এখন এই ম্যাচুরিটি এজের গুণাবলী, সেগুলোকে তিনি গিফট বলছেন। এই জিনিসগুলো সেইগুলোর জায়গাটা নিয়ে নিয়েছে, তাই আমার এখন সেগুলো যে আমার কাছে নেই, সেগুলোর জন্য বিলাপ করি না, অভিযোগ করি না বা দুঃখ প্রকাশ করি না, কারণ সেই জায়গায় তো আমার কাছে এখন এগুলো রয়েছে, স্পিরিচুয়াল ডেপথ রয়েছে, ইনার পিস রয়েছে, উইজডম রয়েছে, নেচারকে বোঝার জন্য, নেচারের সৌন্দর্য উপভোগ করার জন্য নেচার আমাকে এইগুলো দিয়েছে। ফর সাচ লস, সেই সমস্ত লসের জন্য আই উড বিলিভ, আমি বিশ্বাস করি, অ্যাবান্ডান্ট রিকম্পেন্স, যেটা কিনা অ্যাবান্ডান্ট, প্রচুর, রিকম্পেন্স, ক্ষতিপূরণ, মানে ওই যে ওগুলো আর নেই, সেই লসের ক্ষেত্রে এখন এগুলো যেগুলো আমার আছে ম্যাচিওর এজের ফলে, প্রকৃতিকে বোঝার যে গভীরতা, আমি যে গভীরতা উপলব্ধি করতে পারি, গভীরতায় বুঝতে পারি, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তখনকার পরিবর্তে একটা বিশাল ক্ষতিপূরণ। তখনের যেই জিনিসগুলো নেই তার পরিবর্তে, সেই লসের পরিবর্তে এগুলো একটা প্রচুর ক্ষতিপূরণ কিন্তু, যেটা আমি পেয়েছি এখন। ফর আই হ্যাভ লার্নড to look on nature not as in the hour of thoughtless youth but hearing oftentimes. For I have learned, কারণ আমি শিখেছি, to look on nature, প্রকৃতিকে দেখতে, not as in the hour of thoughtless youth, সেভাবে নয় যেভাবে আমি ওই যৌবনে দেখতাম, যৌবনে থটলেসলি দেখতাম, এত চিন্তা না করেই দেখতাম। তো যৌবনের সেই চিন্তাহীন দৃষ্টির মুহূর্তের মতো নয়, এখন আমি প্রকৃতিকে অন্যভাবে দেখতে শিখেছি, গভীরতা নিয়ে। বাট হেয়ারিং, কিন্তু শুনতে পাই, অফেন টাইমস, প্রায়শই, দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি। এই যে দেখো, দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, দ্য মোস্ট ফেমাস লাইন অফ দ্য পোম অ্যান্ড দ্য মোস্ট প্রোফাউন্ড অলসো। তিনি বলছেন যে আমি বিশ্বাস করব, এর প্রচুর প্রতিদান আমি পেয়েছি। ইউথের ওই জিনিসগুলো নেই আমার কাছে, তার পরিবর্তে যেগুলো এই ম্যাচুরিটিতে পেয়েছি সেগুলো প্রচুর প্রতিদান আমার কাছে, কারণ আমি প্রকৃতির দিকে তাকাতে শিখেছি। চিন্তাহীন যৌবনের সময়ের মতো নয়, ম্যাচিওর হিসেবে তাকাতে শিখেছি, বরং কি হিসেবে তাকাতে শিখেছি? প্রায়শই মানবতার স্থির বিষণ্ণ সঙ্গীত আমি শুনতে পেয়েছি প্রকৃতিতে। স্টিল, স্টিল মানে এখানে ইট মিনস কোয়াইট, কাম, সাটল, মানে প্রকৃতি যে কতটা পরিমাণ কাম, কতটা কোয়াইট অর সাটল, সেটা বোঝানো হচ্ছে। স্যাড, স্যাড কেন? নট নেসেসারিলি ডিপ্রেসিং বাট ডিপলি ইমোশনাল মেলানকোলি, কারণ এই প্রকৃতি হচ্ছে দ্য সরোজ অফ লাইফের একটা রিফ্লেকশন। আমরা যদি ডিপলি ইমোশনাল এবং মেলানকোলিক দিক থেকে ভাবতে চাই, তাহলে দেখতে পাবো যে এই প্রকৃতি হচ্ছে আ রিফ্লেক্ট অফ দ্য সরোজ অফ লাইফ। স্যাড মানে এখানে হতাশা নয়, স্যাড মানে এখানে যে সরো অফ লাইফ রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে স্যাডনেসটা, মানে প্রকৃতিটা স্যাড, এবং এই স্যাড কারণ প্রকৃতিটা মানুষের সরোজ রিফ্লেক্ট করছে, জীবনের সরো রিফ্লেক্ট করছে। মিউজিক, এই ওয়ার্ডটা একটা মেটাফোর সাজেস্ট করছে, আ মেটাফোর ফর সামথিং বিউটিফুল ইয়েট ইমোশনাল, আ কাইন্ড অফ ইমোশনাল টোন দ্যাট রানস থ্রু হিউম্যান লাইফ। মানুষের জীবনের যে একটা টোন, সেই টোন, সেই বিউটিফুল টোনটাই, সেই ইমোশনাল টোনটাই যেন মিউজিক হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। অফ হিউম্যানিটি মানে হিউম্যান কন্ডিশন, মানে আমাদের স্ট্রাগল, আমাদের জয়, আমাদের এজিং, আমাদের লস, আমাদের মর্টালিটি, মরণশীলতা, এগুলোকে রিপ্রেজেন্ট করছে। তাই বলছে মানবতার স্থির বিষণ্ণ সঙ্গীত,
নেচারকে কিভাবে তিনি দেখতে শিখেছেন? মানবতার স্থির বিষণ্ণ সঙ্গীত। স্থির কারণ এটা শান্ত, বিষণ্ণ কারণ এটা ডিপলি ইমোশনাল, মেলানকোলিক, এটা জীবনের দুঃখ কষ্টকে রিফ্লেক্ট করছে। আর মিউজিক কারণ এর থ্রু একটা কাইন্ড অফ বিউটিফুল টোন পাওয়া যাচ্ছে। কি ধরনের বিউটিফুল টোন? আমাদের সারা জীবন ধরে যে একটা ইমোশনাল টোন চলে, সেই টোনটা এখানে রিপ্রেজেন্ট করছে মিউজিক কথাটা। অফ হিউম্যানিটি মানে হিউম্যান কন্ডিশন, মানুষের অবস্থার, মানুষের দুঃখ কষ্ট, জয় আনন্দ, এজিং, মরণশীলতা, মানে মানুষ যে মরবেই একদিন, তার যে দুঃখ, পরিবর্তন, এই বিষণ্ণতা, এই সমস্ত কিছু এই নেচার রিপ্রেজেন্ট করছে। তাই তিনি নেচারকে বলছেন দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি। বোঝা গেছে? এই যে স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, এই লাইনটা থেকে দেখো, স্টিল মিউজিক, স্টিলকে যদি আমরা মোশনলেস অর্থে ধরি আর মিউজিক একটা রিদম রয়েছে, একটা টোন রয়েছে, তাহলে এটাও একটা অক্সিমোরন হিসেবে দাঁড়াতে পারে। আর মিউজিক অফ হিউম্যানিটি এখানে যেন একটা স্লাইট পার্সোনিফিকেশন রয়েছে। মিউজিকটা তো বললামই মেটাফোর সাজেস্ট করছে, স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, অবশ্যই এটা একটা মেটাফোর। এবং মিউজিকের থ্রু সিম্বলিজমও বোঝাতে পারে। মিউজিক রিপ্রেজেন্ট দ্য ইমোশনাল ডেপথ অফ লাইফ। আর মেটাফোর কেন? কারণ হিউম্যান সাফারিং ইজ কম্পেয়ার্ড টু মিউজিক। তো দেখা যাচ্ছে এই একটা লাইন থেকে অনেক ধরনের ফিগার অফ স্পিচও কিন্তু আসতে পারে। ডিপেন্ড করছে যে পুরো লাইনটা তুলে দেওয়া থাকে নাকি ফ্রেজ আকারে উল্লেখ করে দেওয়া থাকে। তবে আশা করি যদি ফ্রেজও তুলে দেওয়া থাকে বা পুরো লাইনটাও তুলে দেওয়া থাকে, অবশ্যই তাহলে সেখান থেকে হয়তো যেটা সব থেকে দৃঢ় সেই ফিগার অফ স্পিচটাই অপশনে দেওয়া থাক। আর যদি আমাকে ভুল প্রমাণিত করে এসএসসি নিজের মতো করে, তাহলে তো এসএসসি যে জটিলতাটা বাড়াবে, সেই জটিলতায় একটা মহা জটিলতা তৈরি হবে। সেটা তো সবাই জানো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আশা করি এতদূর পর্যন্ত সবার আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি। পার্ট 2 তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। আর আবারও বলা, যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী অংশটা নিয়ে পরবর্তী ক্লাস।